আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি হচ্ছে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডের। আমার সেই ফ্রেন্ডের নাম নূপুর। নূপুর আমার ছোটবেলার খুব কাছের একজন বান্ধবী। ওরা তেজগাঁও এলাকায় থাকতো। নূপুরের বাবা আবার টুকটাক কবিরাজি করত, ঝাড়ফুঁক, পানি পড়া ইত্যাদি। একদিন নূপুরের বাবা কোনো একটা কারণে প্যারালাইজড হয়ে যায়। সবাই ধারণা করে যে কোনো একটা ঝাড়ফুঁকের কাজ করতে গিয়ে হয়তোবা ওলট পালট হয়ে গেছিল, যার দারুণ ওনাকে কিছু একটা আছাড় মেরেছিল। বিষয়টা এমন ছিল, আঙ্কেল কি করতো না করতো সেটা কেউ দেখেনি, তবে আমাদের পাশেই আবার ওরা ভাড়া থাকতো। তখনকার সময় টিন শেড বাড়ি ছিল, ছোটোখাটো কয়েকটা কাঠের দোকান ছিল হাতির ঝিলে। এখন যেমনটা সুন্দর তখন তেমন ছিল না। তখনকার সময় হাতির ঝিল ছিল খুবই নোংরা একটা জায়গায়, প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। একদিন রাতে এক মহিলা ওয়াশরুমেও যাওয়ার জন্য ওঠে। ওয়াশরুম যাওয়ার সময় উনি দেখলো কাউকে ধরে কেউ মনে হয় টিনের সাথে খুব জোরে জোরে আছাড় মারছে। আমরা যখন কোনো কিছুতে রাগ করে বাড়ি দিলে যেমন শব্দ হয়, তেমনভাবে শব্দটা অদৃশ্য কেউ একজন কাউকে ধরে ধরে মারছে। এমনটা দেখে মহিলা দেয় এক চিৎকার। মহিলার পেটে ছিল 7 মাসের বাচ্চা। চিৎকার দেওয়ার সাথে সাথে মহিলার বাচ্চাটা ওখানেই মিসক্যারেজ হয়ে যায়। এতক্ষণ যে টিনের সাথে বাড়ি দিল সেইটা কেউ টের পায়নি। যখনই মহিলাটার চিৎকার দিল ঠিক তখনই মোটামুটি মানুষ জেনেছে আর টের পেয়েছে। সবাই স্পটে এসে দেখে এতক্ষণ ধরে আছাড় মারা হচ্ছিল সে আর কেউ না, নূপুরের আব্বু। পরে সকলে এসে সেই মহিলা আর আঙ্কেলকে উদ্ধার করে ডক্টরের কাছে নিয়ে যায়। মহিলাটার বাচ্চা মৃত হয় আর আঙ্কেল মোটামুটি প্যারালাইজ হয়ে যায়। তখন নূপুর 5 কি 6-এ পড়ে। আমি আর নূপুর সেম বয়সী। নূপুরের বাবা যখন প্যারালাইজড হয়ে গেল তখন সেই সময় নূপুর ওর বাবার সাথেই থাকতো। নূপুর যখন 9-এ উঠল তখন ওর আব্বা হঠাৎ করেই মারা যান। কিভাবে মারা গেল, কেন মারা গেল সেটা আমরা কেউ ভালোভাবে জানি না। এরপর থেকে নূপুর একটা জিনিস দেখত, আর তা হচ্ছে ওর বাবাকে, এবং বাবাকে প্রায় সময় দেখত। নূপুর ওর বাবাকে ঠিক সেই সময়গুলোতেই দেখত যখন নাকি নূপুরের সামনে বিপদ আসবে বা কেউ মারা যাবে। ঠিক ওই সময়টাতেই নূপুরের বাবা ওনার সাথে দেখা করতে আসতো আর স্বপ্নে বলে দিত আমাদের এলাকায় এক মহিলা থাকতো, তোর সে আবার নূপুরের খুব দূর সম্পর্কের আত্মীয়। নূপুর রাতে স্বপ্নে দেখলো ওই মহিলা অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলা নূপুর ওর মাকে বলতে যে আম্মা, আমি ওই ফুফুকে দেখলাম অ্যাক্সিডেন্ট করতে, ওনাকে বইলো আজকে সাবধানে চলাফেরা করতে। ওর মাকে বলার পর ওর মা তেমন আর পাত্তা দেয় নাই, ভাবে ছোট মানুষ কি না কি বলছে। নূপুর আর ওই দিন সারাদিন বাসা থেকে বের হলো না। আজব ব্যাপার হচ্ছে সেই মহিলা বিকালবেলা যায় চায়ের দোকানে চা নেওয়ার জন্য। ওদের এলাকার রাস্তাটা আবার বেশ ছোট বলে ভুল হবে, দুই পাশে দোকান আর বাজারের বসার কারণে রাস্তা ছোট চিপা গলির মতো হয়ে গেছে। ওই দিন সেই এলাকায় একটা ট্রাক ঢোকে, সম্ভবত বালু বা ইটের ট্রাক। সেই মহিলা চায়ের দোকানের সামনে দাঁড়ায় চা নেওয়ার জন্য। অমনি সেই বালুর বা ইটের ট্রাক যেটাই হোক সেটা সেই মহিলা সহ দোকানের ভেতর ঢুকে যায়। অনেকে বলাবলি করে ট্রাক নাকি ব্রেক ফেল করেছিল, আর সেই মহিলা ট্রাকের ধাক্কায় সেখানে স্পট ডেড। নূপুরের মা আবার বেশ সুন্দর ছিল। তখনকার সময় উনি পার্লারে যেত, আর নূপুরের এই দিক দিয়ে বেশ কিছু জিনিস দেখতে পাওয়া ছিল যে একটা বিরাট সমস্যা। অনেক সময় আমরা যখন খেলতে যেতাম নূপুর বলতো এইখান দিয়ে এই মাত্র একটা জিন গেল। তখন আমরা সবাই ওর কথা শুনে দুষ্টামি করতাম, ওর উপর হাসাহাসি করতাম। নূপুরকে দুষ্টামি করে বলতাম তুই তাহলে মানুষের বাচ্চা না, তুই তাহলে জিন ভূত দেখিস, তুই জিনের বাচ্চা। পোলাপান ছিলাম, যতটুকুকে খ্যাপানো যায় ততটুকু খ্যাপাতাম। নূপুরের বাবা মারা যাওয়ার পর নূপুরের মা আমরা আসলে দেখি নাই, তবে শুনেছি যে ওই এলাকার কোনো একজন লোকের সাথে নাকি তার রিলেশন ছিল। আর উনিও যেহেতু বেশ সুন্দর ছিলেন, নিয়মিত পার্লারে যেতেন, সেই সময় এটা কেউ বিশ্বাস করে নিয়েছে। তখন এলাকার অনেকেই নূপুরের আম্মাকে যেতে নিষেধ করতো যে তোমার স্বামী মারা গেছে, হয়ে পার্লারে যেও না, নিজেকে সংযত করো, সামাজিক রীতিনীতি। কিন্তু উনি কারো কথা তেমন পাত্তা দিতেন না। একদিন নূপুর ওর মাকে বলছে মা আজকে তুমি পার্লারে যেও না, আর তুমি যদি আজকে পার্লারে যাও তাহলে তুমি বাঁচবে না, তুমি তোমার নিজের চেহারা দেখেই আজকে মরে যাবে। পরে নূপুরের আম্মা পাশের বাসার ভাড়াটিকে বলছে দেখেন আমার মেয়েও আমার রূপ নিয়ে হিংসা করে, যার জন্য আমাকে এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে। নূপুরের এসব কথা বলার জন্য আন্টি নূপুরকে দেখতেই পারতো না। আর একটা বিষয়ের জন্য দেখতে পারতো না, তা হচ্ছে ওনার মেয়ে এমন হাবিজিবি জিনিস দেখতে পারা এবং বলে দেওয়া, যা বলতো মোটামুটি মিলতো। এর মধ্যে নাকি ওর বাবা ওর কাছে আসে, এসে বলে যায় আজকে এখানে একটা এইটা হবে ওইটা হবে। আর মূলত এই সকল বিষয় ওর বাবা করতো না, কি ওর বাবার সাথে থাকা সেই জিনগুলা করতো সেটা আমরা জানি না।
তবে সকলের ধারণা যে সম্ভবত ওনার সাথে থাকাকালীন জিনটাই সেই কাজগুলো করত। তা আন্টি সেদিনের মতো পার্লারে যায়, যাওয়ার পর ব্রু প্লাক করে বাসায় আসে। বাসায় এসে সেদিন দুপুরবেলা ঘুম দেয়। এর মধ্যে নূপুর বা আমরা আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা দেয় নূপুররা। আমি আবার সেদিন স্কুল শেষ করে স্লিপারে ওঠার জন্য যাই। আমার আবার স্লিপারে ওঠার খুব শখ। স্লিপারে উঠতে গিয়ে আমার জামা সেদিন সময় ছিঁড়ে যায়। ওই দিন স্লিপারে রেগে জামাটা আমার ছিঁড়ে যায়, পরা জামাটা আর কি। আমি সেদিন ভয়ে আর বাসায় যাইনি। আমার এক ফ্রেন্ডের বাসা ছিল নূপুরদের বাসার সাথেই। ওর আম্মার আবার সেলাই মেশিন ছিল। আমি আমার ওই ফ্রেন্ডকে বলি, চল তোর বাসায় যাই, গিয়ে আন্টিকে বলবো আমার জামাটা একটু সেলাই করার জন্য। আমি দুষ্ট ছিলাম বিধায় সবাই মোটামুটি আমাকে আদর করত। ওখানে যাওয়ার পর দেখি এলাকার মধ্যে হইচই। আন্টিও বাসা থেকে বের হয়ে গেছে দেখার জন্য হইচই কেন। তখন আমার ফ্রেন্ড ওর আম্মুকে বলছে, আম্মু কই যাও? পরে আমার ফ্রেন্ডের আম্মু বলছে যে অমুক এলাকায় একজন আন্টি মারা গেছে, ওখানে যাই। আন্টি বলে যে ভ্রুর উপরে নাকি অনেকগুলো জোক জেকে বসে আছে। এই কথা শুনে বিষয়টা আমার কাছে খুব মজা লাগে। আমি ভাই, জোক বসে আছে মানে কি? এটা কিভাবে সম্ভব? এতদিন খালি শুনেই আসছি, কিন্তু ওই দিনের ঘটনা মোটামুটি এলাকার সবাই কম বেশি দেখেছে। আমিও সেদিন প্রথমবারের মতো এমন আজব বিষয় দেখলাম। আমি সেই আন্টির সাথে যাই, গিয়ে দেখি সেটা আর কেউ না, নূপুরের মা। আন্টি ওই দিন আর পার্লার থেকে এসেই ঘুম থেকে উঠে মারা যায়। আমি যতটুকু শুনেছি, আন্টি পার্লার থেকে আসার পর ঘুম দেয়। ঘুম থেকে উঠে নাকি উনি দেখে ওনার ভ্রু অনেক মোটা হয়ে গেছে, আর ভ্রুর দুই পাশে কয়েকটা জোক জেকে বসে আছে। উনি আয়নার দিকে তাকায় দেখার জন্য। উনি আয়নার মধ্যে নিজেকে এই অবস্থায় দেখে জোরে একটা চিৎকার দেয়, আর চিৎকার দেওয়ার সাথে সাথে হয়তো হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে মারা যায়। পাশের বাসায় যে ভাড়াটিয়া মহিলার কাছে নূপুরের মা বলে গিয়েছিল যে নূপুর ওনার রূপ দেখে হিংসা করে। তখন ওই মহিলা সবাইকে বলে যে নূপুর এরকম এরকম বলছে। তখন নূপুরের দিকে সকলের একটা বদ নজর আসে। আত্মীয় স্বজন সবাই তখন ওকে আর চোখে দেখা শুরু করে। আর মজার বিষয় হচ্ছে, এলাকায় কেউ যদি মারা যায়, সেটা ওর পরিচিত বা অপরিচিত হোক, কিভাবে যেন সকলের আগে ও বলে দিত। অনেক সময় এমনটা হয়, আমরা কেউ মারা গেলে তার ফেসটা দেখলে বুঝি হয়তো তাকে স্বপ্নে দেখছি, কিন্তু নূপুরের ক্ষেত্রে এটা বিষয়টা ছিল একদম উল্টা। ও জীবিত থাকা অবস্থায় বলে দিতে পারত যে ওই লোকটা আজকে মারা যাবে, আর ও নিজে গিয়ে সেই লোকটাকে বলে আসতো যে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার সাথে এরকম হতে পারে। ওর এই বলে আসাটা সবাই ভালোভাবে নিত না, ভাবতো যেই মারা যাক, ওর তাতে ওর কি, আর ও বলেই বা কেন আসবে। এতে করে যে মারা যাবে তার উপর আর তার পরিবারের উপর একটা খারাপ প্রভাব পড়ে। এলাকার সকলে তখন নূপুরকে অবহেলা করা শুরু করলো, বলতে গেলে এক ঘরে করে দেয়। আর যেহেতু নূপুরের মা বাবা জীবিত ছিল না, তাই ওর দেখাশোনার জন্য তেমন কেউ ছিল না। আত্মীয় স্বজনরা অপয়া ভেবে মুখ ফিরিয়ে নেয়। এর মধ্যে একদিন নূপুরের এক দুঃসম্পর্কে ফুপু নূপুরকে তাদের কাছে নিয়ে যায়। তারা তাকে নিজেদের মতো নিজের মেয়ের মতো লালন পালন করে। তবে তার মধ্যে একটা ঘটনা ঘটে। নূপুর তাদের বাসায় যাওয়ার পর সাথে সাথে ছোট ছোট ইনসিডেন্ট ঘটতে থাকে। যেমন নূপুর একটা কাজিন ছিল, ওর কাজিনের নাম ছিল আফরিন। নূপুর আফরিনের সাথেই ঘুমাতো। তো একদিন হুট করেই আফরিন ভোরবেলা ঠিক আজানের আগ মুহূর্তে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে আর বলতে থাকে, আমার পিঠ খুব জ্বালা করছে, পিঠ খুব জ্বলছে। আর এই কথা শুনে নূপুর লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। আফরিনের পিঠ এত পরিমাণ জ্বলছিল যে নূপুর উঠে লাইট অন করে পিঠ তাড়াতাড়ি চেক করে। ওরা দুজনে একসাথে একটা জিনিস দেখে, তা হচ্ছে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীর মহিলারা সিঁদুর কপালের তিলক দেয়, সেভাবে তিলকের 3টা ফোঁটা ওদের রুমের ফ্লোরে একটা সার্কেলের মতো করে আঁকা। আর আফরিনের পিঠের মধ্যে এমন জায়গায় আঁচড় দেওয়া যেখানে ঘুমের মধ্যে চুলকানো বা আঁচড় দেওয়া প্রায় অসম্ভব। পিঠে কিন্তু সচরাচর হাত দিলে সম্পূর্ণ হাত যায় না। 2-3টা নখের আঁচড় ওর পিঠে প্রায় স্পষ্ট। আর নূপুর তখন আফরিনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোকে এভাবে কে আঁচড় দিল? তখন আফরিন আর কোনো উত্তর দিতে পারে না। নূপুর বলে, যা হওয়ার হয়ে গেছে, ঘুমা, পরে এই বিষয় দেখব। কিন্তু আফরিন একটা কথাই বলে, মানলাম ঘুমের মধ্যে এমন কিছু হয়, কিন্তু এভাবে নখের আঁচড় তাও পিঠের এমন জায়গায় যেখানে আমার হাত পৌঁছায় না। সেদিনের মতো এই ঘটনাটা ঘটে। এর মধ্যে আফরিন আবার একটা বিড়াল পালতো। নূপুর সবসময় বলতো বিড়ালটা যেন ওর থেকে দূরে রাখা হয়, ওর কাছে বিড়ালের অস্তিত্ব খুব একটা ভালো লাগে না। নূপুর আর আফরিন যখন একসাথে ঘুমাতো, বিড়ালটা মশারির ভেতরে গিয়ে ওদের পায়ের কাছে শুয়ে থাকতো। আফরিনের আবার একটা গামছা আছে, ওইটা আবার সেই বিড়ালটার খুব পছন্দ। এটা যদি বিছানায় বিছানো থাকতো, তাহলে সেই গামছার উপরে গিয়ে আনন্দ নিয়ে ঘুমাতো। রাতে খাওয়া দাওয়া করে ওই দুজন মাত্র শুয়েছে, এর মধ্যে নূপুর হুট করে বলে উঠল, রাতে সাবধানে ঘুমাস। তখন মোটামুটি রাত 12টা বাজে হয়তো।
আফরিনের আবার চুল বড় হওয়াতে বাঁধতে অসুবিধা হতো, যার জন্য ও আবার রাতে চুল ছেড়ে ঘুমাতো। তখন আফরিন পুরোপুরি ঘুমায়নি, তো ওর মনে হলো যে ওর চুলের গোছার মধ্যে কেউ একজন পাড়া দিয়ে হেঁটে গেল। এমনভাবে চুলে কেউ পাড়া দিয়ে গেলে যার ফলে আফরিন সাথে সাথে লাফ দিয়ে ওঠে আর নূপুরকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার চুল টান দিছো? নূপুর বলে যে না তো। পরে ভাবলো হয়তো ওর বিড়াল পাড়া দিয়ে গেছে। পরে লাইট অন করে দেখে বিড়াল ওদের পায়ের কাছেই শুয়ে আছে। ঠিক সেই মুহূর্ত থেকে আফরিনের মাথাটা এমনভাবে ভার হতে থাকে, আস্তে আস্তে প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা থেকে শুরু করে আফরিনের পুরো শরীরই ভার হয়ে যায়। 2-3 দিন ব্যথা থাকে, সাথে অনেক জ্বর, কোনোভাবে ব্যথা কমে না। পরে ডক্টরের কাছে গেলে কিছু টেস্ট দেয়, মায়ের মাথার সিটি স্ক্যান ধরতে বলে, রিপোর্টে মাইগ্রেনের সমস্যা ধরা পড়ে। ডক্টরের কাছ থেকে আফরিন ওর মাকে সব বলে দিল, নূপুর কি বলেছিল আর কিভাবে কি হলো। নূপুরের ফুফু বিষয়টা তেমন গুরুত্ব দিল না, আর ফুফু জানে আগে থেকেই নূপুরের এমন কথা বলার অভ্যাস আছে। আরেকদিন নূপুর আর আফরিন শুয়ে আছে, আফরিন আবার জানালার পাশে ঘুমায়। হঠাৎ করে আফরিন শুনতে পায় জানালার এপাশ থেকে ওপাশে কেউ নখ দিয়ে আঁচড় দিলে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয়, তেমন ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। তখন রাতে 12টা কি 12:30 বাজে। তখন আফরিন ভাবলো কি ব্যাপারে, এত রাতে কিসের শব্দ? অনেক সময় পাখি ডানা ঝাপটা যেমন শব্দ পাওয়া যায় ঠিক তেমন শব্দ পাচ্ছিল। আফরিন জানালার থাই গ্লাস দিয়ে দেখতে পেল অপর পাশে একটা হাতের শেপ। জানালার পর্দা সরাতেই সেই হাতের শেপটা ধোয়ার মতো সরে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে আফরিন যখনই জানালা খুলে দেখতে যাবে তখনই নূপুর সাইড থেকে জানালা না খোলার জন্য বলে, কিন্তু আফরিন কোনো কথা না শুনেই জানালার থাই গ্লাস খুলে দেয়। আর হঠাৎ করেই অনেকগুলো বাদুর ওদের রুমে প্রবেশ করে আর পুরো ঘরের মধ্যে চক্কর দিতে দিতে এক পর্যায়ে নূপুরকে ঘিরে ধরে। এটা দেখে আফরিন চিৎকার করে দেয় আর সাথে সাথে সেই বাদুরগুলো ঘর থেকে বের হয়ে যায়। আরেকদিন নূপুর আর ওর ফুফু রান্নাঘরে কাজ করছিল। ওরা সম্ভবত 5 তলায় থাকতো। নূপুর আর ওর ফুফু দুজনেই একসাথে দেখলো যে ঠিক ছাদ থেকে একটা শ্যাডো জাস্ট লাফ দিয়ে ওদের জানালা বরাবর নিচে পড়ে গেল। এটা দেখে নূপুরের ফুপ্পি হঠাৎ ভয় পেয়ে যায় আর ওনার মেয়ের বলা কথাগুলো মিলাতে থাকে, কিন্তু নূপুরকে কিছু বুঝতে দেয় না। আরও একটা সমস্যা প্রায় প্রতিনিয়তই ওদের বাসায় হতো, আর সেটা হচ্ছে মাছ রান্না করলে খাওয়ার সময় মাছ খুঁজে পাওয়া যেত না। এর মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস এগুলো রান্না করলে সমস্যাটা বেশি দেখা যেত। কোনো না কোনোভাবে মাছ মিসিং থাকবেই। মাঝে মাঝে বাসার সকালে উদ্ভট স্বপ্ন দেখত। আফরিন আর নূপুর যে রুমে ঘুমায় সেটা ছিল আরেকটা রুম, সেটা প্রায় খালি থাকতো। ওই রুমে একদিন আফরিন যায়, গিয়ে ওর মনে হতে থাকে কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। আর তাছাড়া কেউ যদি দূর থেকে নজর দিয়ে রাখে তাহলে বোঝা যায় একটা অস্তিত্ব আছে বা অনুভব হচ্ছে। তবে এর মধ্যে একটা সিরিয়াস ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যাবেলা নূপুর আফরিনকে বলতে থাকে, আজকে বিড়ালটাকে একটু দেখে রাখিস তো। আফরিন বুঝতে পারে আজকে হয়তো কোনো অঘটন ঘটবেই, কারণ নূপুর যতবারই যা বলেছে মূল মিলে গেছে। সেদিন মাগরিবের টাইমে আফরিনের বিড়ালটা আবার খুব ছোট, ওদের আবার বক্স খাট, সেই বিড়ালের আবার বক্স খাটের উপর উঠতে মোটামুটি কষ্ট হয়ে যায়। আর ওদের রুমের ব্যালকনিটা খাট থেকে আরও 1 হাত উঁচুতে, আর ব্যালকনির উপরে গ্রিল লাগানো, দেয়াল দিয়ে ঘেরা অনেকখানি, বলতে গেলে আফরিনের কোমর পর্যন্ত দেয়াল। তো ব্যালকনির দেয়াল সর্বোচ্চ 3 থেকে 3.5 ফুট উঁচু হবে, আর আফরিনের বিড়ালটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট লাফ দিতে পারে। 1.5-2 মাসের বিড়ালের চেয়ে বেশি উপরে লাফ দেওয়া সম্ভব না। খাটে উঠতে গেলে নাকি খাট ধরে ঝুলে থাকে। পরে আফরিন ওকে টান দিয়ে খাটের উপর উঠাতো। তো মাগরিবের আগে আজান দিয়েছে, আফরিন নামাজটা আদায় করলো। নামাজ আদায় করে দরজা খুলে দেখে যে বিড়ালটা নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে অন্য বাসার ছাদে গিয়ে পড়ে আছে। 5 তলা থেকে সোজা 2য় তলায় পড়েছে, আর বিড়ালটা যেই জায়গায় পড়েছে সেইটা পড়ার সাথে সাথে টয়লেট করে দিয়েছে, আর ওই জায়গায় নিশ্চুপ হয়ে বসে আছে। একটা ছোট্ট বিড়াল লাফ দিয়ে যতটুকু পারবে তার থেকে 3 গুণ বেশি লাফ দিয়ে সে অন্য বাড়ির ছাদের মাঝখানে যে পড়ে আছে। প্রথমে আফরিনদের বাসা, তারপর 2 বাড়ির মাঝখানে একটা জায়গা, তারপর আরেকটা বিল্ডিং, ওই বিল্ডিং এর ছাদে গিয়ে মাঝখানে পড়েছে। আফরিন অবাক হয়ে যায়, এটা সম্ভবই না যদি না কেউ বিড়ালটাকে ছুঁড়ে মারে। যদি সাইন্টিফিক্যালি বলি বা যেভাবে বলি না কেন, এটা কোনোভাবেই সম্ভব না। একটা ছোট্ট বিড়ালের পক্ষে এত দূর যাওয়া সম্ভব না। পরে আফরিন ওকে ডক্টরের কাছে নেওয়ার পরে হাতের এক্সরে করানো হয় এবং খুব একটা ভালোভাবে ভেঙে গেছে হাতটা। পরে ডাক্তারের পক্ষ থেকে যা ট্রিটমেন্ট দেওয়া ছিল দিয়ে দেয়। আফরিন বিড়ালটাকে নিয়ে বাসায় আসে। ট্রিটমেন্ট করে আনার পর বিড়ালটা বেশ ভয়ে থাকতো, ব্যালকনির দিকে যেত না। তবে এর মধ্যে যেহেতু বিড়ালটার একটা হাত অলরেডি ভেঙে গেছে, ও ঠিকভাবে হাঁটতেও পারতো না। এক জায়গায় বসে থাকতো মরার মতো, কিছু খেত না। কিন্তু যখনই মাগরিবের আজান দিবে
এমন অবস্থায় ঠিক সেই মুহূর্তে বিড়ালটা যেটাই হোক বেলকনির মধ্যে যাওয়া লাগবেই। আজানটা শেষ হয়ে যাবে, আস্তে করে বেলকনি থেকে চলে আসবে আর এসে একদিকে নিস্তেজ হয়ে পড়ে থাকবে। তবে এটা হয়তো সবার কাছে নর্মাল লাগতে পারে, কিন্তু আফরিনের কাছে এটা আর নর্মাল লাগে না। হয়তো অনেকের মনে হতে পারে মাগরিবের সময় বেলকনিতে যাওয়া এমনটা কি বিষয়, কিন্তু 2 দিন 3 দিন হলে না হয় একটা কথা ছিল, কিন্তু একটানা 8-9 দিন একই সময়ে একই টাইমে যেই বিড়াল সারাদিন মরার মতো বসে থাকতো, সেটা মাগরিবের সময় অ্যাক্টিভ হয়ে ওই ব্যালকনিতে চলে যেত। আর তাছাড়া এটা এমনও না যে বিড়ালটা অসুস্থ অবস্থায় এই কাজটা কন্টিনিউ করছে। এর মধ্যে ওর শাহজালাল মাজারে যায়। মাজারে যাওয়ার পর সেই স্থানটা একটা কবরস্থান আছে, আর সেই কবরস্থানের সাইডের গেট দিয়ে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা আজান দিয়ে দেয়। যখন আফরিন আর নূপুর মাজারের ভেতর ঢুকে আর কি ওখান থেকে কই থেকে একটা লোক আসে, সেটা মানুষ না অন্য কিছু তা বুঝতে পারেনি। মাজারে অনেক রকমের লোক থাকে, এর মধ্যে কেউ টাকা উঠায়, আবার কেউ অন্যান্য কাজ করে। লোকটা জাস্ট এসে নূপুরকে একটা সালাম দেয়, সালাম দিয়ে ওর হাতের সাথে হাত মিলাতে চায়। পরে আফরিন সেই লোকের সালামের উত্তরটা জোরে দেয়, কিন্তু নূপুরের কোনো রেসপন্স ছিল না। পরে সেই লোকটা নূপুরের দিকে তাকায় আর নূপুরকে উদ্দেশ্য করে বলে, আম্মা, আপনাকে আমি সালাম দিছিলাম। তো নূপুর সালামের উত্তরটা নিয়ে 2-3 কদম পা ফেলছে। আর আফরিনের মনে খটকা লাগে যে লোকটা আসলে কোনো টাকা পয়সা চাইবে কিনা, দেখি তো লোকটা আছে কিনা। এই বলে ঘাড় ঘুরে দেখে লোকটা সেখানে নাই। এত দ্রুত ওইখান থেকে চলে যাওয়ার কোনো অপশন নাই, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। এর মধ্যে ওরা দুজন সাথে সাথে এই ঘাটটা ঘুরায় আর দুজন কিছুক্ষণ লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। ওরা ভাবতে থাকে কি ব্যাপার, লোকটা গেল কই। তাছাড়া লোকটা ওদের সামনে দাঁড়ানো ছিল, সেখান থেকে ওরা জাস্ট ঘুরে 2-3 কদম হেঁটেছে, এর মধ্যে একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া তো সম্ভব না। আর ওইটা যেহেতু পুকুর পাড়ের সাইড ছিল আর পেছনে হচ্ছে গেট দিয়ে তো যদি বের হয়ে যায় তাহলে মিনিমাম 1 মিনিট সময় লাগবে। ওইখানের এই ঘটনা ঘটলো, যা ওদের সকলের কাছে খুব অদ্ভুত লাগে। আর সেই লোককে দেখার কি মানে হতে পারে সেটা ওরা সঠিক জানতো না, আর সেই লোকটা আদৌ মানুষ ছিল নাকি সেটাও ওরা জানে না। তো একদিন নূপুর আর আফরিন গল্প করছিল, গল্প শেষ করেই দুজন ঘুমিয়ে পড়ে। আফরিন তখনও জেগেছিল। হঠাৎ করেই নূপুরের হার্টবিট খুব দ্রুত গতিতে চলছে, আর তার সাথে সাথে খাটটা ভাইব্রেট করছে। ভূমিকম্প হলে খাট যেমন হালকা নড়তে থাকে, ঠিক সেরকমভাবেই ভাইব্রেট হচ্ছিল। আর আফরিনের খারাপ লাগতে থাকে। নূপুরের গায়ে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে আফরিন বুঝতে পারে নূপুরের হার্টবিট নাকি অনেক স্পিডে লাফাচ্ছিল। আর আফরিন যখন নূপুরের হাতটা ধরে, ও খেয়াল করে নূপুরের হাতগুলো থরথর করে কাঁপছে। নূপুর ঘুমের মধ্যে আফরিনের হাতটা অনেক জোরে চাপ দিয়ে ধরে, যার দরুন আফরিনের হাতে আঙ্গুলের ছাপ পড়ে যায়। নূপুরকে বারবার ডাকা হয়, কিন্তু ওর মধ্যে থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একটা সময় নূপুর চোখ মেলে তাকায় আর উঠে বসে। আফরিন জিজ্ঞেস করে, কি হয়েছে? নূপুর বলল, যখন আমি ঘুমিয়েছি তখন আমার মনে হচ্ছিল পুরো ঘরটা কাঁপছে। আমি চারপাশটা ভালো করে তাকালাম, আমার মনে হলো আমার পায়ের কাছে ঘরের ভেতর যে পিলারটা আছে সেই পিলারের পেছনে একজন দাঁড়ানো। বডিটা বোঝা যাচ্ছে না, কিন্তু শরীরের শেপটা বোঝা যাচ্ছে। ফেস দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দেখতে পাচ্ছি, আর আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে। আর সেটা দেখে আমি অনেক ভয় পেয়েছি। পরে আফরিন উঠে লাইট অন করে আর চারদিকে দেখে কোথাও কিছু নেই। পরে আফরিন ওয়াশরুমে যায়। যখন ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে, তখন আফরিন দেখে ব্যালকনির সাইডের যে দরজা, ওইখান থেকে কেউ একজন দৌড় দিয়ে কিচেনে গিয়ে লুকায়। আফরিন কিচেনে লাইট অন করলো, কিন্তু দেখলো কোথাও কিছু নাই। পরে আফরিন যখন ওয়াশরুমে যাবে, তখন ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে দেখে ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক। অথচ সবাই কিন্তু ঘুমাচ্ছে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়া হলো, টোকা দেওয়া হলো, জিজ্ঞাসা করলো ভেতরে কে কে বলে আফরিন রুমের লাইট অফ করে দিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় দেখার জন্য ওয়াশরুম থেকে কেউ বের হয় কিনা। এভাবে প্রায় 5 মিনিট সে ওই জায়গায় লুকিয়েছিল দরজার সামনে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ওয়াশরুমের ভেতর থেকে ছিটকানি খুললে যেমন শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ পেল। মনে হলো ছিটকানিটা স্লোলি খোলা হচ্ছে। কিন্তু রাতের বেলা আমরা যতই আস্তে শব্দ করি না কেন, সেটা বেশ লাউড হয়ে যায়। ছিটকানিটা হুট করেই খোলার একটা শব্দ হলো। কিন্তু আফরিন দেখলো ছিটকানি খোলার শব্দ তো হয়েছে, কিন্তু কেউ ওয়াশরুম থেকে বের হচ্ছে না। পরে আফরিন সাহস নিয়ে দরজার কাছে যায়, হাত দিয়ে দরজাটা ধাক্কা দিতে দরজাটা খুলে যায়। অথচ কিছুক্ষণ আগে দরজাটা লক ছিল, আর ছিটকানি যে খুলে যে বের হয়নি সেটা ও নিজের দরজার পেছনে লুকিয়ে থেকে দেখেছে। আর কেউ যদি বের হয় তাহলে ওদের রুম ক্রস করেই অন্য রুমে যেতে হবে।
এইটা দেখে আফরিন বেশ ভয় পায়। ও দৌড়ে গিয়ে খাটের উপরে উঠে পড়ে। নূপুরকে ডাকার আর সাহস পায়নি, ভয়ে সেদিনের মতো সে ঘুমিয়ে যায়। লাস্ট যেই ঘটনাটা ঘটে, নূপুর একদিন রাতে স্বপ্ন দেখছিল একটা জঙ্গলের ভেতরে একটা বয়স্ক মহিলা প্রায় সন্ধ্যা হলে সেই জঙ্গলের ভেতরে ঢোকে, আর সকাল হলে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর সেই বয়স্ক মহিলার পেছনে থাকে বড় একটা সাপ, কালো সাপ। সাপটা যখনই ফোনা তুলতো সেই মহিলাকে ছোবল মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে নূপুরের ঘুম ভাঙে। নূপুর ঘুম থেকে ওঠার পর ভাবতে থাকে সেই বয়স্ক মহিলা কে কোথায় যেন দেখেছে। পরে নূপুরের মনে পড়ে এই মহিলাটা তাদের এলাকাতেই থাকে। পরদিন আফরিন আর নূপুর যখন বাসা থেকে বের হয় কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে নূপুর ভাবে সেই মহিলার বাসায় যাবে, কিন্তু আফরিন যেতে না করে। ও বলে, এখন গিয়ে যদি এসব কথা বলো মানুষ কিভাবে নেবে তা আমরা জানি না, পরে হয়তো আমাদেরই কোনো সমস্যা হবে। পরে ওরা যখন রাস্তায় এসে দাঁড়ায়, নূপুর খেয়াল করে সেই বয়স্ক মহিলাটা রাস্তায় দাঁড়িয়ে আছে আর তার বড় ছেলে তার সাথে আছে। সম্ভবত তারা কোনো একটা জায়গায় যাচ্ছে। নূপুর সেই মহিলাকে দেখে দৌড়ে তার কাছে যায়। সেই মহিলা তার ছেলেকে বলে, আপনার আম্মাকে কিছুদিন সাবধানে রাখবেন, ওনার বেশ বড় বিপদ। তার ছেলে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? পরে নূপুর বলে, আমি জানি। সেই মহিলার ছেলে ভাবে হয়তো নূপুরের মাথা খারাপ, আর খারাপ না ভাবারও উপায় নেই। হঠাৎ করে কেউ এসে যে ধুম করে এসব কথা বলে, তাহলে কে বিষয়টা ভালোভাবে দেখবে। সেই মহিলার ছেলে কিছুটা রাগান্বিত হয়ে নূপুরকে ধমক দেয় আর বলে, এখান থেকে চলে যাও। তখন আসার সময় নূপুর একটা কথাই বলেছিল, আপনার আম্মার খেয়াল রাখেন। এর 2 থেকে 3 দিন পর সেই লোকটা নূপুরদের বাসায় খুঁজে আসে নূপুরের কাছে আর জিজ্ঞেস করে, তুমি সেই দিন সেই কথাটা কিভাবে বললা? নূপুর বলল, আমার বাবা আমাকে স্বপ্নে এসে বলে গেছে। তখন সেই লোকটা জানালো যে ওনার বাবার বাড়িতে কিছু জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে, তাই তিনি আর তার মা সেদিন গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ঠিকভাবেই পৌঁছায়। দুপুরের মধ্যে জায়গায় বা মীমাংসা করার দরকার করে ফেলে। বিকালে ওনার আম্মা হাঁটতে বের হয়। গ্রামের 2 পাশের রাস্তা দিয়ে সামান্য কিছু বাঁশঝাড় আর ঘন জঙ্গল আছে। উনি যখনই ওইখানে জায়গাটা ক্রস করতে যাবে, কোথা থেকে একটা বিষাক্ত সাপ এসে তাকে ছবল মারে, আর সাথে সাথে ওনার মুখ দিয়ে লালা বের হয়ে উনি ওখানেই মারা যান। এটা নূপুর সহ ফুপুর পরিবারের সকলে শোনে আর বেশ ভয় পায়। এলাকায় মোটামুটি জানাজানি হয়ে যায় যে এই মেয়ে যা বলে তাই হয়। একদিন হঠাৎ করেই শুনি নূপুর কোথায় যেন গায়েব হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমরা তখন সেই এলাকা ছেড়ে চলে আসি, যার দরুন নূপুরের ব্যাপারে আর তেমন কিছু জানা হয়নি। এই ছিল ঘটনা। ঘটনাটি এখন থেকে প্রায় 30 বছর আগে ঘটেছিল। সময়টি তখন গ্রীষ্ম ও বর্ষার মাঝামাঝি একটি সময়, অর্থাৎ কিছু কিছু গরমও আছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও। তখন আম কাঁঠালের পুরো সিজন চলছে আর কি। আর ওনার নানাদের বেশ কিছু কাঁঠাল গাছ, আম গাছ ছিল, যেগুলোর ফল খুবই সুস্বাদু এবং আকারেও বড় বড় ছিল। তেমনি একদিন গাছ পাকা একটা কাঁঠাল ওনার নানা গাছ থেকে পেড়ে নিয়ে আসেন। আর বিকেলবেলা ওনার খালা ওনার নানিকে বলেন যে কাঁঠালটা ভাঙতে। এদিকে ওনার নানি কাঁঠালটা না ভেঙে বলেন যে কাঁঠালটা পরে ভাঙি, সন্ধ্যার পরে। তোরা সবাই খেতে গিয়ে বাদাম তুলে আন। এখন বাদাম ক্ষেতটা ওনাদের বাসার একদম কাছাকাছি। তখন সবাই ওনার নানুর কথা শোনে এবং তাই করা শুরু করে। এদিকে ওনার আম্মু, বড় মামা, মেঝো মামা এবং ওনার সেই খালা, তারা এই কাজটি করে আর কি। তো ওনার আম্মু এবং মামারা বাদাম তুলছিলেন, কিন্তু ওনার খালা তখন কোনো কাজ করছিলেন না। তিনি কি করছিলেন, তিনি ছোট ছিলেন, তো তিনি ভাই বোনদের সাথে এমনিতেই গিয়েছেন, এদিক ওদিক ছোটাছুটি করছেন, তাদের সাথে থাকছেন, তাদেরকে হেল্প করছেন, কিন্তু বাদাম তুলছিলেন না। আর বাড়িতে যখন তারা কিছু বাদাম তুলে আবার নিয়ে যাচ্ছেন, তখন তিনিও তাদের সাথে সাথে যান, দৌড়ে বাড়িতে যান, আবার খেতে আসেন। এরকম করে উনি মজা করছিলেন আর কি। শেষবার যখন তারা বাদাম নিয়ে বাড়ির দিকে চলে আসতে লাগলেন, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তখন পেছন দিকে একজন তাকিয়ে দেখেন যে ওনার খালা তাদের সাথে নেই। তখন তারা মনে করলেন যে ও মনে হয় আমাদের আগেই বাড়িতে চলে এসেছে, কয়েকবার তো বাড়িতে আসলো গেল দেখলাম, হয়তো এই কারণে তারা খেয়াল করেনি। কিন্তু বাড়ি এসে তারা ওনার খালা বাড়িতে আসছে কিনা এটা যখন জিজ্ঞেস করেছেন, তখন ওনার নানি বলেন যে না, ওনার খালা নাকি বাড়িতে আসেন নাই। এদিকে ওনার আম্মু এবং মামারাও কেউ তাকে বাড়িতে বা অন্য কোনো দিকে যেতে দেখেননি, অনুমান করেছেন যে তিনি হয়তো বাড়িতে এসেছেন। তাহলে গেলটা কোথায়? তাকে ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়।
কিন্তু কেউ তাকে কোথাও খুঁজে পায় না। শুরু হয়ে যায় বাড়িতে কান্নাকাটি। এদিকে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। হঠাৎ করে ওই বাড়িরই মানে ওনাদেরই শরিক একজন মহিলা, সম্পর্কে বড় আম্মু বলে সম্বোধন করেন আর কি, তো তিনি এসে ওনার নানু এবং ওনার আম্মা এবং অন্যরা যারা ছিলেন তাদেরকে বলে যে, আচ্ছা তোরা কি হুরিয়ার ভিটার ওখানে খুঁজেছিস? আমি তো এইমাত্র দিক থেকে কারো চিৎকারের শব্দ শুনতে পেয়েছি, হতে পারে তোদের মেয়ে ওখানেই আছে। হুরিয়ার ভিটা এই জিনিসটা কি? হুরিয়ার ভিটা সম্পর্কে কিছুটা না বললেই নয়। হুরিয়ার ভিটা হলো কাছাকাছি মাটির উঁচু একটা ভিটে। তো সেটা এই নূর হোসেন হৃদয় ভাইয়ের নানাদের বাড়ির দক্ষিণ দিকে কোনাকুনি অবস্থানে, পেছনের দিকে আর কি। ওই ভিটার নাম হুরিয়া ভিটা আসলে কি কারণে হলো এটা কেউ বলতে পারে না, তবে স্থানটি নিয়ে অনেকেরই ভয় কাজ করত। ওই হুরিয়ার ভিটার সাথে একটি বিশাল শনের ক্ষেত ছিল। শন কি সেটা তো আপনারা জানেন, যে এক ধরনের ধান পাতার থেকে চিকন লম্বা লম্বা ঘাস জাতীয় এক ধরনের গাছ আর কি। তো সেই শন খেতে ইতিপূর্বে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল, মানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা হলো ওনার নানাদের একটি বড় গরু, ষাঁড় গরু, সেই ছন ক্ষেতের কাছে বেঁধে রাখা হয়েছিল ঘাস খাওয়ার জন্য। হঠাৎ সন্ধ্যার আগে সেই ছন ক্ষেত থেকে ভয়ঙ্করভাবে গরুর হাম্বা হাম্বা ডাক শোনা যায়। এই শুনে বাড়ির লোক যখন সেই ছন খেতে যায় তখন দেখে যে এক ভয়ঙ্কর ঘটনা। সবাই দেখে এত বড় গরুটা শিং সহ মাথাটা শক্ত ঠনঠনে মাটির মধ্যে ঢুকে আছে, আর গরুর বাকি দেহটা উপরের দিকে উল্টোভাবে খাড়া হয়ে আছে। এই দৃশ্য দেখার পর সবাই তো ভয় পেয়েছিল, এবং দিনের বেলাতে ওইখানে কেউ সহজে যেতে চায় না, ভয় পায়। আচ্ছা, এবার আমরা মূল ঘটনায় ফিরি, মানে খালার ঘটনায়। বাড়ির ওই বড় আম্মা ওই মহিলাটির কথা শুনে ওনার মামারা সবাই সেই হুরিয়ার ভিটার দিকে দৌড়ে যায় এবং দেখে যে ওনার খালা সেই ভিটার দিক থেকে কাঁদতে কাঁদতে আসছেন। যেই না ওনার বড় মামা ওনার খালাকে ধরতে গেল, তো মামা খালাকে ধরার সাথে সাথে খালা তখনই সেন্সলেস হয়ে যান। তখন সবাই মিলে ধরাধরি করে ওনার খালাকে বাসায় নিয়ে আসেন। অনেক চেষ্টা করে খালার জ্ঞান ফেরানো হয়। তখন খালাকে পুকুরে নিয়ে নানি গোসল করিয়ে নিয়ে আসেন এবং মুরব্বীদের পূর্ব নীতি অনুযায়ী লবণ খাওয়ানো বা লবণ পরা বা এই টাইপের জিনিসগুলো তারা করেন। এরপর ওনার খালাকে সবাই জিজ্ঞেস করেন, যা বিশেষ করে ওনার মামারা জিজ্ঞেস করেন, আচ্ছা তুই তো আমাদের সাথেই ছিলি, হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় চলে গেলি? আর ওই হুরিয়ার ভিটার দিক থেকেই তুই আবার কেন ফিরে আসলি বা ওখানে কেন গেলি? জবাবে ওনার খালা বলেন যে আমি ইচ্ছে করে ওই হুরিয়ার দিকে যাইনি। তো বলে রাখা ভালো, সেই হুরিয়ার ভিটাতে বহু পুরনো একটি আম গাছ রয়েছে, যে আম গাছের আম এলাকার সকলেরই প্রিয় ছিল। খুবই নাম করা ছিল আম গাছ আর কি ওইটা। তো অনেকেই আমের সিজনে সেখানে যেতেন, তো তবে সন্ধ্যার পরে কেউ যেতেন না। তো ওনার খালা বলেন, যখন তোমরা বাদাম তুলে বাড়ির দিকে চলে যাচ্ছিলে আমি তোমাদের পেছনে পেছনে তোমাদের সাথেই হাঁটছিলাম, কিন্তু হঠাৎ করে কি বুঝে আমি সেই হুরিয়ার ভিটার দিকে হাঁটা শুরু করলাম। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই দিকেই গিয়েছিলাম বা হাঁটছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে সেই দিক থেকে বা সেই দিকে নিয়ে যেতে বাধ্য করছে। সেখানে গিয়ে আমি ওই আম গাছের গোড়ায় গিয়ে আমি উপরের দিকে তাকাই, দেখি বেশ বয়স্ক, পাঞ্জাবি পরা, মুখ ভর্তি সাদা লম্বা লম্বা দাড়ি, মাথায় সাদা পাগড়ি, চোখে ভুরু যেগুলো রয়েছে সেগুলো পাকা, এবং হাত পা ও মুখের চামড়াগুলো ছিল ভাঁজ পড়া। মুরব্বী লোকটা গাছের সবচেয়ে উপরের মগডালে বসে তার একটা হাত নিচের দিকে বাড়িয়ে দিল। উপর থেকে হাতটি লম্বা হয়ে এসে আমাকে ধরে গাছের একদম উপরে তুলে তার পাশেই বসালো। লোকটার শরীর থেকে অসম্ভব রকমের সুগন্ধ এবং তার শরীর থেকে এক ধরনের আলো চমকাতে লাগলো। আবার তাকে দেখে কিন্তু ওনার বেশ ভয় হচ্ছিল, এটাও তিনি বলেন, কিন্তু উনি চিৎকার করতে পারছিলেন না, কাঁদতেও পারছিলেন না। ওই বৃদ্ধ লোকটা ওনাকে বেশ আদর করতে লাগলো, ওনাকে নানান ধরনের সুস্বাদু খাবার দিতে লাগলো, উনি সেগুলোই খাচ্ছিলেন। এবং সবাই মিলে যখন তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল, উনি নাকি গাছের উপর থেকে বসে সবাইকে দেখছিলেন, কিন্তু চিৎকার করে তাদেরকে ডাকার মতো শক্তি তার ছিল না। মনে হচ্ছিল উনি বোবা হয়ে আছেন। তো ওই বৃদ্ধ লোকটা ওনাকে নানা বলে ডাকতে বলল, এবং নানা বলে ডাকলে নাকি তিনি তাকে অনেক কিছু দেবেন, উপহার করবেন, অনেক আদর দিবেন, এবং আদর তাকে করেছেও সেখানে।
যখন দেখেছে বাড়িতে ওনার নিখোঁজ নিয়ে হইচই পড়ে গেছে, সবাই তাকে খুঁজছে, আর মাগরিবের আজানও হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, তখন ওই বৃদ্ধ লোকটা ওনাকে গাছের মগডাল থেকে এক হাত দিয়ে আবার সুন্দর করে নিচে নামিয়ে দিয়ে বলল যে এখন বাড়িতে চলে যাও। এই বলে সে কোথায় যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। আর এইদিকে অন্ধকারে ওই জায়গায় উনি একা বলে প্রচন্ড ভয় পান এবং জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করেন এবং বাড়ির দিকে দৌড় দেন। তারপর আর কিছু মনে নেই, আর তারপরে ঘটনা তো পরিবারের সদস্যরা জানেই। তো এটি ছিল ঘটনা। মূলত ওই হুরিয়ার ভিটায় একজন খুব ভালো জিন আছে। মূলত ওইখানে কেউ গরু ছাগল বাঁধলে গরু ছাগলগুলো ওখানে নোংরা করে, অপবিত্র করে জায়গা, তো যার কারণে এই গরু ছাগল বাঁধা তিনি পছন্দ করেন না। এই জন্য ওখানে কোনো ধরনের কোনো গরু ছাগল বাঁধা হয় না। ওই আম গাছের আম খুব মিষ্টি, আমের সিজনের লোকজন সেখানে যায়, আম খায়, কিন্তু আম খেলে সেখানে কিছু হয় না, কিন্তু ওই জায়গা কোনো নোংরা করা যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই আমাদের নূর হোসেন হৃদয় ভাইয়ের খালার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, যিনি ওই বৃদ্ধ জিনকে দেখেছিলেন। জিনটি তাকে অনেক আদর করেছিল, খাবার দিয়েছিল। তো এটি তার জীবনে খুব স্মরণীয় একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, মূলত ঘটনাটা এতটুকুই ছিল। তো ধন্যবাদ জানাচ্ছি নূর হোসেন হৃদয় ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওনার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়, আর সোনাগাজী উপজেলার ওনার গ্রামটা হচ্ছে চর ডুব্বা গ্রাম। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হল ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaHorrorWorld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যেহেতু এটি গ্রামের একটি ঘটনা, গ্রামের ঘটনা অনেকেই শুনতে চান, আমার কাছেও গ্রামের ঘটনা শেয়ার করতে ভালো লাগে। একই ধরনের ঘটনাও যদি আমাদের কাছে বারবার আসে, তারপরও গ্রামের ঘটনার মধ্যে আলাদা এক ধরনের মোহ কাজ করে আমাদের মধ্যে। এটি অদিতির নানু বাড়ির একটি কাহিনী, এবং তার নানু বাড়ি ছিল ঢাকারই কোনো একটা জায়গায়। ধরে নিলাম জায়গাটি হচ্ছে মোহাম্মদপুর। তো আমি কাহিনীতে চলে যাচ্ছি, আমার মতো করে শেয়ার করব কাহিনীটি। তো অদিতির নানা ঢাকারই কোনো একটা জায়গায় একটি বাড়ি কেনেন, এবং যে বাড়িটি কেনেন সেই বাড়িটি বেশ আগের তৈরি করা একটি বাড়ি, দোতলা বাড়ি, এবং বাড়িটি হচ্ছে আপনার এমন একটা বাড়ি যে 2.5 কাঠা জায়গার মধ্যে বাড়িটি, এবং বাড়িটির ওপরে একটা ছোট চিলে কোঠা আছে। দোতলার সিঁড়ি দিয়ে আপনারা দেখবেন অনেক বাড়িতে এরকম থাকে যে দোতলার উপরে সিঁড়ি ঘরের উপরে এক্সটেন্ডেড একটা অংশ থাকে ছাদে যাওয়ার জন্য, এবং তার পাশে একটা রুম থাকে। তো এরকম একটা রুম সেই বাড়িটিতে ছিল। তো বাড়িটি অদিতির নানা পুরনো কেনেন একজনের কাছ থেকে, এবং এই যে সময়কার ঘটনা সেটা অনেক আগের, 1986 সালেরও আগের, 86-র আগেরকার কাহিনী আর কি। তো যাই হোক, তো এই বাড়িটি যখন কেনার পর তারা বেশ অদিতির নানার বেশ ভালো লেগেছিল বাড়িটি, এবং এই কারণেই তিনি বাড়িটিকে খুব যত্ন করে রং টং করান, এবং সেভাবেই তিনি বাড়িটিতে সবাইকে নিয়ে উঠে আসেন। এবং তাদের কাছে বেশ ভালো লাগতো বাড়িটিতে প্রথম ওঠার পর। বেশ মানে খোলামেলা ছিল, এবং আশেপাশের মানে তাদের পরিবেশটা খুব ভালো লাগতো। বাড়ির পেছনে একটা ছোট্ট উঠোনের মতো ছিল, মানে বাড়িটির পেছনের অংশে একটি ছোট্ট উঠোনের মতো ছিল, এবং সেখানে যাওয়ার জন্য একটা দরজা ছিল। আর দোতলা বাড়ি, সামনে কিছুটা অংশ, তো পেছনের দরজা দিয়েও বেরিয়ে চাইলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যেত। তো বাড়িটির বর্ণনা আমি দিয়ে রাখলাম এই কারণে যে আপনাদের কাছে কাহিনীটা শুনতে বা বুঝতে সুবিধা হবে। তো কাহিনী যেখান থেকে শুরু হয় সেখানে চলে যাচ্ছে একদম। তো এই বাড়িটা কেনার পর প্রথম দিকে তারা যখন ওই বাসায় থাকা শুরু করলো, তো কিছু হালকা পাতলা জিনিস তারা ফিল করতো বাসায়। যেমন তাদের বাসায় যেমন নিচতলা যারা ছিল তাদের কাছে মনে হতো যে ওপরে কেউ চেয়ার টেবিল টানাটানি করছে বা ফার্নিচার টানাটানি করছে। আবার শব্দ হতো ধুমধাম করে কিছু পড়ে গেছে, এই ধরনের শব্দ। তো নিচে অদিতির বড় মামা থাকতো, তো তিনি প্রায় প্রথম দিকে এটাকে খুব নর্মাল মনে করতেন যে আচ্ছা বাসার ওপরে কেউ
নাড়াচাড়া করছে, জিনিসপত্র এদিক ওদিক করছে, সেখান থেকে এই শব্দটা আসছে। তো উনি একদিন এরকম জিজ্ঞেস করেন বাসায় যে কালকে কি তোমরা খুব নাড়াচাড়া করেছো ফার্নিচার, আমি তো কোনো কিছু দেখছি না। তো বাসার সবাই বলে যে না, আসলে আমরা তো কিছুই নাড়াচাড়া করিনি, যেরকম ছিল সেরকমই। বলে না, আমি তো অনেক শব্দ পেলাম, যে মনে হচ্ছে অনেক কিছু নাড়াচাড়া হচ্ছে, তারপরে কিছু জিনিস মনে হলো পড়ে গেল। বলে যে না, এরকম কিছুই হয়নি। তো তখন থেকে তাদের কাছে ব্যাপারটা বেশ একটা একটা ফিল হয়, এবং তারা এই জিনিসটা খেয়াল করা শুরু করে যে বাসায় তাহলে এটা কি হচ্ছে। এবং অনেকেই তখন খেয়াল করতেন যে গভীর রাত যখন হয়ে যেত, রাত যখন বেশ গভীর হতো, তখন হঠাৎ করে এই শব্দগুলো হতো। নিচতলা থেকে মনে হতো যে ওপরে কেউ সোফা সেটটাকে টেনে সরাচ্ছে অথবা বিছানাটাকে টেনে সরাচ্ছে, এই ধরনের শব্দগুলো হতো। যাই হোক, এই শব্দের সাথেও তারা ইউজ টু হয়ে যায়, মানে মনে করে যেটা স্বাভাবিক। তো ইনসিডেন্ট প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে অদিতির মেঝো মামার সাথে ঘটে। অদিতির মেঝো মামা ছিলেন একটা মেডিকেলের স্টুডেন্ট, তিনি একটা মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। তো সেই দিন তিনি তখন ছুটিতে, তার পরীক্ষার পর ছুটিতে তিনি বাড়িতে আসেন, এবং বাড়িতে আসার পর তিনি ডিসাইড করেন, সেখানে ওনাদের একজন টিচার ছিল, উনি ডিসাইড করেন যে মানে একটা হাউস টিউটর ছিল, যিনি নাকি ওই বাসায় মাঝে মাঝে থেকে যেতেন, বেশিরভাগ সময় থাকতেন আর কি, তো বাচ্চাদেরকে পড়াতেন। তো তিনি তার মেজো মামার বয়সী ছিলেন, এবং অদিতির মেজো মামা একদিন ডিসাইড করেন যে তিনি ওই টিচারকে নিয়েই বললো যে চলেন আজকে আমরা চিলেকোঠায় থাকি, আমরা গল্প গুজব করবো, পরে আমি বই টই পড়ে ঘুমিয়ে যাব, কারণ আসলে বাসায় তো অন্যরা ঘুমায়, সময় পাই না। তো টিচার বলেন ঠিক আছে ভাই, চলেন যাই। তো ওই দিন তারা গেলেন ওপরে, এবং যা হয় আর কি, ইয়াং ছেলেপেলেরা, ইয়াং যারা থাকে আড্ডা মারে, অনেকক্ষণ আড্ডা মারলেন, চা নাস্তা খেলেন, অনেকক্ষণ গল্প গুজব করে যখন তিনি অদিতির মামা একসময় বই পড়তে ধরলেন। তো উনি গল্পের বই পড়ছেন, এর মধ্যে টিচার উনি ঘুমিয়ে গেছেন পাশের ইসে, এবং পাশের যে একটা বিছানা ছিল ওখানে দুটো চকির মতো রাখা ছিল উপরে, একটাতে উনি ঘুমিয়ে গেছেন আর অদিতির মামা বই পড়ছেন। তো ওনার চকিটা ছিল জানালার ঠিক পাশে, জানালা ঠিক যেখানে, জানালার থেকে পাশে, এবং সেখান থেকে ছাদের আর একটা অংশ দেখা যায়, যেখানে গ্রিল দেওয়া ছাদের অংশটা। তো উনি ঘুমিয়ে গেছেন, রাত হয়ে গেছে, এক সময় দেখছেন যে চাঁদ, মানে উনি ঘুমাতে ঘুমাতে খেয়াল করছিলেন যে আজকে চাঁদ উঠেছে আকাশে, এবং বাসার ভেতরে আলো এসে পড়ছে। তো অদিতি, আমি এখানে একটু বলে রাখি যে যেই জায়গাটার কথা লিখেছেন তিনি তার মেইলে, সেই জায়গাটার সাথে আমি কিন্তু খুব সুপরিচিত, মানে আমি ওই এলাকা দিয়ে অনেক চলাফেরা করেছি, আমার শৈশব থেকে অনেক চলাফেরা করেছি জায়গাটায়। তো আমি বুঝতে পারছি যে পরিবেশটা কেমন সেখানে। ইনফ্যাক্ট আমার এক মামা তখন এক সময় ওখানে একটা বাসা ভাড়া নিয়েছিল, আমি ওই এলাকায় মামার বাসায় প্রায় যেতাম, যে মাঝে মাঝে রাতের বেলা থেকেও যেতাম আড্ডা মেরে। তো যাই হোক, তো সুতরাং আমি বুঝতে পারছি রাতের পরিবেশটা কেমন সেখানকার। তো রাত হয়ে গেছে, ওর মামা বই পড়তে পড়তে একসময় দেখছেন যে চাঁদ উঠেছে, উনি বই, একসময় ঘুম এসে গেল, বইটা দেখে তিনি ঘুমিয়ে গেলেন। তো ঘুমিয়ে গেছেন কতক্ষণ উনি বলতে পারবেন না, ঘুমের মধ্যে হঠাৎ তার কেমন যেন ফিল হলো, তার শরীরটা মানে কেমন যেন হালকা ফিল হলো, এবং তিনি ঘুম থেকে উঠে গেলেন। তিনি তাকিয়ে ফিল করলেন তিনি ধীরে ধীরে উঠে যাচ্ছেন বিছানা থেকে, এবং বিছানা থেকে যে উঠে যাচ্ছেন তিনি খেয়াল করলেন কিছু একটা, তিনি উপর হয়ে শুয়েছিলেন, কিছু একটা তার পেটের নিচে দুহাত ঢুকিয়ে, বাচ্চা মানে দু হাত দিয়ে বাচ্চাদেরকে যেভাবে তুলে ধরে মানুষ, বাচ্চাদেরকে অনেক সময় আমরা বাতাসে উঠিয়ে সাঁতার শেখাই বা একটা মানে দুষ্টুমি করি বাচ্চাদের সাথে, জাস্ট লাইক দ্যাট, ওনাকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠিয়ে ফেললো। এবং উনি তখন খেয়াল করলেন কে উঠালো, উনি ফিল করছেন শীতল ঠান্ডা একটি শক্ত হাত, দুটো হাত। উনি আস্তে করে তাকালেন, তাকিয়ে দেখলেন যে একটা অন্ধকার অবয়ব, এটা জাস্ট জমাট বাঁধা কোনো অন্ধকারের মতো, মানে এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না, জমাট বাঁধা একটা অন্ধকারের মতো মানুষের মতো অবয়ব, বেশ লম্বা, তাকে উঁচু করে ফেলেছে বিছানা থেকে। তো তিনি কিন্তু বেশ নামাজি একজন মানুষ ছিলেন, নামাজ কালাম পড়তেন, এবং তিনি দোয়া দুরুদ জানতেন। তো তিনি যখন এই জিনিসটা বুঝলেন, ভয় পেলেন মারাত্মক রকম, কিন্তু উনি যখন দোয়া পড়ছেন উনি তখনই ফিল করলেন যে জিনিসটা তাকে আস্তে করে নামিয়ে ফেললো, মানে ধপ করে ফেলে দেয়নি, আস্তে করে নামিয়ে ফেলে আস্তে আস্তে পিছিয়ে ওই পাশের যে জানালা সেটার দিকে যে মনে হলো বাতাসে মিলিয়ে গেল। এবং উনি তখন মানে ওনার সারা শরীরে গুজবাম্প হয়েছিল, উনি লাফ দিয়ে উঠে গেলেন বিছানা থেকে উঠে এসে ওই টিচারকে উঠালেন ধাক্কা দিয়ে, যে এই ভাই উঠেন।
উঠিয়ে বললো যে চলেন নিচে যাই। উনি টিচার চোখ কচলাতে কচলাতে বুঝতে পারছে না কি হচ্ছে। তিনি বললেন যে কেন, কি হয়েছে? বলে কিছু না, আপনি চলেন তো আমার সাথে, চলেন নিচে যাই, এখানে থাকবো না বলে তিনি টিচারকে নিয়ে আসেন। তো উনি যে এই জিনিসটা ফিল করলেন বা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলেন, উনি কিন্তু বাসার কারোর সাথে ওই সময় ওইটা শেয়ার করেননি। তিনি নিজের মধ্যেই রাখেন, কিছুটা লজিক দিয়ে চিন্তা করেন, বাট চিন্তা করলেন না, যেহেতু উনি ধার্মিক মানুষ, উনি মনে লজিকের কিছুই না, এটা কোনো দুষ্টু জিন ছিল বা সামথিং, হয়তো চিলে কোঠায় কেউ যায় না। তো উনি মোটামুটি সবাইকে বললেন যাই তোমরা চিলে কোঠায় যে রাতে ঘুমায় না, জায়গাটা কেমন যেন। তো যাই হোক, অনেকদিন আর চিলে কোঠায় যাওয়ার ব্যাপারটা আসলো না। এরপর যেটা হলো, চিলেকোঠা কেন্দ্রিকই আরেকটি কাহিনী হলো, সেটা হচ্ছে এবার ঘটলো হচ্ছে অদিতির মেঝো মামার সাথে। অদিতির মেঝো মামা যেটা করেছিল, তিনি ওই দিন ছিল প্রচন্ড ঝড় বৃষ্টির রাত, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এবং এর মধ্যে তিনি একটি নতুন ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন এবং ক্যাসেট প্লেয়ারে গান শুনতেন, এবং দেখা যেত রাত করে গান শুনতে বেশ ভালো লাগতো। তো উনি ওই দিন তাদের বাসায় গ্রাম থেকে একজন আত্মীয় আসলেন এবং তারই সমবয়সী, বেশ আড্ডা মারতেন তারা। তো উনি চিন্তা করলেন একটু গান শুনে আড্ডা মারা যায় কিভাবে, মানে কেমন লাগে, গান শুনে আড্ডা মারলে বেশ ভালো লাগবে, বাট এটা তো বাসায় সম্ভব না। মানে দিনের বেলা তো হয়তো সম্ভব, রাতের বেলা তো বাসায় এরকম গান বাজালে বেশ রাত করে তো বাসায় চিল্লাচিল্লি করবে সবাই। তো উনি ডিসাইড করেন যে আজকে রাতটা আমি চিলেকোঠায় কাটাই এবং সেই আত্মীয়কে সাথে করে নিয়ে যাই, গান শুনবো, আড্ডা মারবো দুজন। তো এরকম করেই তিনি সেই আত্মীয়কে নিয়ে চলে গেলেন চিলেকোঠায় রাতে খাওয়া দাওয়ার পর, ডিনারের পর চলে গেলেন। দুইজন মিলে বেশ আড্ডা টাড্ডা মারলেন, মেরে টেরে, মানে ছাদের মধ্যে হাঁটাহাঁটি করলেন, করে চিলেকোঠায় রাতে ঘুমাতে আসলেন। তো গান টান শুনে বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে মানে মনে হচ্ছে যে আকাশ ছিঁড়ে বৃষ্টি নামছে এবং মুহুর্মুহ বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই অবস্থায় তারা জাস্ট ঘুমিয়ে যাবে এরকম অবস্থা, আত্মীয় মনে হয় ঘুমিয়ে গেছে ততক্ষণে। তো উনি হঠাৎ করে জানলা দিয়ে উনি তাকালেন, ওনাদের জানলার কার্নিশটা বেশ বড় ছিল, এই কারণে জানলাটা হালকা খোলা রাখতে পারতো। তো তাকিয়ে দেখছে উনি যে ছাদের মধ্যে মনে হচ্ছে দুটো কালো পাইপ গড়াগড়ি করছে, এরকম লাগছে তার কাছে। তো একবার ভাবলেন যে ছাদে কালো পাইপ, আমি তো বৃষ্টির আগে গেলাম, সেখানে কোনো পাইপ টাইপ কিছু ছিল না, এই পাইপ কোত্থেকে আসলো? আর এরকম একটা বড় কালো পাইপ, বেশ 5-6 ফিট। তো একবার চিন্তা করতে করতে উনি আবার ভালো মতন খেয়াল করলেন, এর মধ্যে লাইটনিং স্ট্রাইক করলো আকাশে, মানে আকাশে বিদ্যুৎ চমকালো আর কি। তো যখন বিদ্যুৎ চমকালো তখন তিনি খেয়াল করলেন যে ওইটা বিদ্যুতের আলো উনি খেয়াল করলেন, যেটা উনি পাইপ ভাবছিলেন সেটা কিন্তু পাইপ না, সেটা একটা মানুষ, এবং মানুষটার মনে হচ্ছে গায়ের রঙও কালো এবং সে যে কাপড় পরে আছে সেটাও কালো। মানে মানুষটাকে বোঝা যাচ্ছে এটা মানুষের অবয়ব, কারণ হাতটা একটু এদিক ওদিক নড়ছে, সেটা ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে সেই বৃষ্টির পানিতে, এবং এই বৃষ্টির তুমুল বৃষ্টির মধ্যে। তো উনি দেখে ওনার একটু শক লাগলো যে ছাদের মধ্যে কালো, আমি মাত্র ছাদে গেলাম, কে ছাদে এরকম গড়াগড়ি খাবে, আর লম্বায়ও তো বেশ বড় সাইজে। তো বেশ এরকম চিন্তা করতে করতে উনি হঠাৎ করে খেয়াল করলেন যে সেই যে কালো অবয়বটা ছিল, গড়াগড়ি খাচ্ছিল মানুষের, সে গড়াগড়ি বন্ধ করে ঠিক মনে হলো তার দিকেই তাকালো, কারণ তিনি ফিল করলেন যে চোখ দুটো মনে হচ্ছে জ্বলছে সেখান থেকে, এবং সেই কালো মানুষটা একটু হাঁ করেছে, তার মুখের যে সাদা দাঁতগুলো তিনি দেখতে পেলেন এই দূর থেকে, প্রায় 10-15 ফিট দূর এরকম হবে, এরকম থেকেই। এবং এর মধ্যে যখন নাকি আবার বিদ্যুৎ চমকালো, তখন কিন্তু সেই আলোতে তিনি আরো স্পষ্ট দেখলেন কালো চেহারাটাকে, এবং বিভৎস একটা কালো চেহারা। তিনি সাথে সাথে লাফ দিয়ে উঠলেন বিছানা থেকে, তিনি সেই রিলেটিভকেও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে এখানে ভাল লাগছে না ভাই, চলেন তাড়াতাড়ি চলে যাই। তো তিনি সেই রিলেটিভকে নিয়ে সোজা বাসায় চলে আসলেন, আর ছাদে থাকলেন না, চিলেকোঠায় থাকলেন না। এবং এবার এসে উনি ঘটনাটা পরদিন বললেন বাসার মানুষকে যে আমি এরকম কিছু দেখেছি। তো অদিতের নানা যিনি ছিলেন তিনি না করে দিলেন, বললেন যে এখন থেকে তোমরা আর চিলেকোঠায় যাবে না, চিলেকোঠায় যে রাতে থাকা বন্ধ। তো এই গেল তাদের চিলেকোঠায় থাকার ব্যাপারটা বন্ধ হয়ে গেল। বাট এই যে কালো মানুষের মতো একটা ফিগার বা কালো মানুষ, এটা কিন্তু আরেকজন দেখেছিল। সেটা হচ্ছে তাদের বাড়ির যে কাজের মানুষ ছিল, অদিতির নানা বাড়ির কাজের মেয়েটা ছিল, সে একদিন ভর দুপুরে গেল ছাদে কাপড় নাড়তে। তো সে যখন কাপড় নাড়তে গিয়েছে, তো সে যে কাপড় নাড়ছে নিজের মতো, এবং তখন ভর দুপুর বলতে আমি দুপুর 12টা বলবো না, আমি বলবো যে 12টা পেরিয়ে গেছে, 1টা 1:30 এরকম, একদম
পিক টাইমের একটু পরে আর কি, পিক টাইমই বলা চলে, সেটা 12টা পিক টাইম হয়, অনেক সময় 1টা-2টো পর্যন্ত থাকে সেই পিক টাইমটা। তো এরকম একটা সময় সে কাপড় নাড়ছে আর দেখছে কোয়াইট, চারিপাশে শব্দ নাই, চারিপাশে বেশ নিস্তব্ধ, মানে দুপুরটাও নিথর দুপুরবেলা। তো এরকম সময় সে কাপড় নাড়তে নাড়তে চলে গেল তাদের একটা সিমেন্টের পানির ট্যাঙ্কি ছিল ওখানে, সেটার কাছে। ওই জায়গাটা একটু ছায়া পড়তো। তো সে দেখলো এই ছায়ার মধ্যে ট্যাঙ্কির পাশে একটা ছোট রেলিং ছিল, সেই রেলিং এর উপরে একজন মানুষ বসে আছে, মানুষটা পেছন ফেরে বসা, এবং সে একটা গেঞ্জি পরা, গেঞ্জিটার রং হবে হলুদ, মানে একদম পুরো হলুদ কালারের একটা গেঞ্জি, কিন্তু মানুষটা হচ্ছে কুচকুচে কালো, মানে যতটুকু ঘাড় দেখা যাচ্ছে কুচকুচে কালো, আর গায়ের মধ্যে গেঞ্জিটা হচ্ছে একদম কটকটে হলুদ কালারের। তো সে তাকিয়ে কিছুক্ষণ অবাক হয়ে থাকলো যে এই ছাদে কে উঠবে, এবং মানুষটা বেশ বড় সড়ো, আকৃতি বেশ বড় সড়ো একজন মানুষ। এই ছাদে কে উঠবে, এখান তো আমাদের বাড়ির মানুষরা কেউ উঠে না, এবং বাসাটার এরকম কেউ তো নাই এই বাসা, এরকম কালো গায়ের রং, এত কুচকুচে কালো। তো সে যখন চিন্তা করছে, হঠাৎ করে দেখলো যে সেই মানুষটা ঘাড় ফেরালো, এবং ঘাড় ফেরাটা হলো হচ্ছে আপনারা হরর মুভিতে যেভাবে দেখেন যে মাথাটা স্পিন করে, কাইন্ড অফ লাইক দ্যাট, পুরোপুরি ঘুরে যায়নি 360 ডিগ্রি, বাট বেশ খানিকটা ঘুরে আসলো, এসে এক পাশ থেকে যে সে হেসেছে তার মুখটা একটু ফাঁক হয়েছে, এবং এত বিদ্ঘুটে ছিল সে ওইটা দেখে চিৎকার করে দৌড় দিয়ে সিঁড়ি ঘরের কাছে এসে সে পড়ে গেল। তো মানুষ ছুটে আসলো বাসার থেকে, যে কি হলো, তার অনেকক্ষণ তার মাথায় পানি ছিটানো হলো, এবং অনেক কিছু করার পর সে মুখ দিয়ে ফেনা ভাঙছে, এবং সে তখন বলল সে কি দেখেছিল আর কি, তার ভাষ্যটাই ছিল এরকম। তো এই হচ্ছে ছাদে যাওয়ার ব্যাপারে তাদের বেশ রেস্ট্রিকশন চলে আসলো, যে বাসায় আর কেউ ছাদে তোমরা যাবা না। তো এই রেস্ট্রিকশনের কারণে তাদের ছাদটাকে বেশ অ্যাভয়েড করা হতো, এবং ছাদের চিলেকোঠা তো অবশ্যই অ্যাভয়েডেবল ছিল, কেউই চিলেকোঠায় যেত না সে সময়। তো এরকম ভাবে চলতো। তো এর মধ্যে তার 2-1 বছর পরে অদিতির মা, এবং এই যার নাম বলছে অদিতি, তিনি এর আগে কাহিনী শেয়ার করেছেন, এবং তিনি তার মায়ের কিছু কাহিনী শেয়ার করেছিলেন আমাদের সাথে একটা সময়, বলেছিলেন তার আম্মু পজেস্ট। তো যাই হোক, আমি সেটাতে আমি সেই কাহিনীটা আমি আর আনছি না, আমি এখান থেকে বলছি যে অদিতি বলেছে হতে পারে মেবি তার মায়ের পজেশন শুরু হয়তো সেই সময়ের কিছু আগের থেকেই মেবি হতে পারে, মানে বা ওইটার সাথে এই বাসার ব্যাপারটা হয়তো আরো রিচার্জড হয়েছে, এরকম কিছু। তো যাই হোক, অদিতির মা তখন অদিতি হয়েছে, এই অবস্থা অদিতিকে নিয়ে সেই বাসায় এসে ওঠে। তো খুব ছোট অদিতি, খুবই ছোট, কারণ মানুষ দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক সময় তাদের মানে বাচ্চা হলে তারা অনেক সময় মায়ের বাড়িতে এসে কিছুদিন কাটিয়ে যায়। তো এরকম সময় অদিতির মা অদিতিকে নিয়ে সেই বাড়িতে এসে ওঠে। তো যথারীতি তিনি থাকছেন, তাকে একটা রুম দেওয়া হয়েছে, তার মা মানে অদিতির নানির সাথে থাকেন রাতের বেলা, এবং অদিতি খুব ছোট, মানে একদমই বাচ্চা, ছোট বেবি। তো এরকম একটা ইনফ্যান্ট নিয়ে তিনি সেখানে থাকছেন, এবং যেটা হয় একদিন রাতে প্রথম যেদিন তিনি ভয় পান ওই বাসায়, সেটা হচ্ছে রাতের বেলা তিনি ঘুমিয়ে থাকেন, এবং ওনার ঘুম থেকে উঠতে হয় মাঝে মাঝে বাচ্চাকে টেক কেয়ার করার জন্য। তো উনি ওই দিন ঘুম থেকে ওঠেন, তখন রাত 1টা, 1:30, 2টো এরকম বাজে আর কি, 1:30, 2টো এরকম একটা টাইমিং। তো এই সময় তিনি ঘুম থেকে যখন ওঠেন, তিনি বাচ্চাকে চেঞ্জ করছেন, বাচ্চাকে চেঞ্জ করে কাপড় চোপড় ঠিক করে দিচ্ছেন, এবং কাঁথা চেঞ্জ করে ফেলছেন। এরকম সময় তিনি খেয়াল করলেন তাদের যে সামনে যে বারান্দাটা আছে, তাদের রুমটার পাশে একটা জানালা ছিল, যে জানালার পাশেই একটা ব্যালকনি ছিল, বেশ বড় ব্যালকনি, সেই সময়কার ব্যালকনিগুলো কিন্তু বেশ বড় সাইজের হতো, এবং ওই ব্যালকনির মধ্যে গ্রিল দেওয়া, এবং এক পাশে একটা ছোট টেবিল আছে, আর ব্যালকনির সামনে স্ট্রিট ল্যাম্পের আলোটা কতগুলো গাছের ছায়া হয়েও ব্যালকনির মধ্যে বেশ স্পষ্টভাবে পড়ছে। তো তিনি খেয়াল করেন সেই ব্যালকনির গ্রিলে জানি কে ঝুলে আছে, মানে তিনি একটু অবাক হন, ব্যালকনির মধ্যে মানুষ মনে হচ্ছে। তো তিনি আরো স্পষ্টভাবে তাকানোর জন্য তিনি জানালার আরো কাছে যান। তিনি এই যে আলো পড়ছে রাস্তায় স্ট্রিট ল্যাম্পের আলোতে, তিনি খেয়াল করে দেখেন জানালার মধ্যে ঝুলে আছে হচ্ছে অদিতির দাদা, মানে তার শ্বশুর। এবং তিনি একটু ভয় পান এবং অবাক হন একই সাথে, তার শ্বশুরের তো এখানে থাকার কথা না, তার শ্বশুর হচ্ছে নারায়ণগঞ্জে, এবং তিনি এই বাসায় যদি এত রাতে আসেন তিনি গ্রিল ধরে চলে থাকবেন কেন, দোতলার গ্রিল ধরে? তিনি প্রথম 1 সেকেন্ড এই বুঝতে সময় নেওয়ার মধ্যেই উনি দেখেন যে তার শ্বশুর
তার দিকে তাকে হেসে দিল, এবং হাসিটা ছিল একান ওকান বিস্তৃত। মনে হচ্ছে যে হাসিটার যে মুখের যে মানুষের মুখের যে মানে মুখের যে কাটাটা থাকে, যে মুখটা থাকে, সে মুখটা আরো বেড়ে গেছে কান পর্যন্ত। এটা দেখে তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন, তার মাকে চেপে ধরেন। তো অদিতির নানি উঠে যায় ঘুম থেকে, তিনি লাফ দিয়ে উঠে বলেন কি হয়েছে কি হয়েছে। এই সময় তখন আর তিনি কিছু দেখতে পান না, এবং অদিতির নানি তখন তাকে দোয়া টোয়া পড়ে দেন, পড়ে জানালা তাড়াতাড়ি বন্ধ করে দেন এবং বলে যে না তুমি বাবা ঘুমাও, দোয়া পড়ে, ছোট বাচ্চা আছে তো দোয়া টোয়া পড়ে তিনি ঘুমায় দেন। তো অদিতির মার এই প্রথম ভয় পাওয়া সেই বাসায়, এবং তিনি আরেকদিন ভয় পান। সেটা হচ্ছে তাদের মানে অদিতির মা যে রুমটাতে থাকতো অদিতির নানির সাথে, সেই রুমটাতে যাওয়ার জন্য বারান্দায় যাওয়ার যেমন একটা দরজা আছে, আরেকটা দরজা আছে ভেতর দিয়ে ড্রয়িং রুমের দিকে যাওয়ার জন্য। তো সেই ড্রয়িং রুম থেকে এসে ওই রুমে ঢোকে, এরকম একটা দরজা আর কি। তো দুটো দরজা রুমের ভেতরে। তো আরেকদিন রাতে এরকম তিনি শুয়ে আছেন, তখন রাত এরকম 3টার মতো বাজে। তো তিনি হঠাৎ করে তার ঘুমটা ভাঙে কোন একটা কুটখাট শব্দে। মনে হচ্ছে তার কাছে মনে হয় কেউ একজন শব্দ করছে রুমের ভেতরে। তো এই শব্দে তিনি যখন ঘুম থেকে ওঠেন, তিনি চোখ মেলেন, তিনি তাকিয়ে দেখেন যে ড্রয়িং রুমের মধ্যে থেকে আবছা 0 পাওয়ারের বাল্ব জ্বলছে, এবং সেই আলোটা এসে পড়েছে রুমের ভেতরে। এবং ওই রুমের লাইটটা তারা জ্বালিয়ে রাখতো, তার নানু যেহেতু রাতের বেলা তারা চলাফেরা করতো এবং বাচ্চা আছে ঘরে, এবং মোটামুটি বেশ আলোই পড়ছে। এর মধ্যে তিনি দেখেন যে ওই যে রুমের যে পর্দা আছে, পর্দা ধরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো রঙের একটা মানুষ। এবং তিনি যখন খেয়াল করেন মানুষটাকে, যখন অন্ধকার শুয়ে আসছে চেহারায়, তিনি খেয়াল করেন মানুষটা হঠাৎ করে তার মুখ থেকে জিভ বের করলো এবং নিজের জিভ কামড়ে ধরলো। এবং কামড়ে ধরে তিনি খেয়াল করলেন যে ওই আলোতেই খেয়াল করলেন যে মুখের ভেতরটা আরো কালো হয়ে গেল, মানে মনে হচ্ছে রক্ত বের হয়ে গেছে এবং রক্তটা পড়ছে, এবং একটা ঘরঘর শব্দ করলো মুখ দিয়ে। এবং এইটা দেখার সাথে সাথে অদিতির মা আবার চিৎকার করে তার মাকে ডাকলো, এবং অদিতির নানু উঠে গেলেন, উঠে তিনি দোয়া পড়লেন, এবং তিনি কিছুই দেখতে পেলেন না। তো এই জিনিসগুলো মানে এই দুইটা জিনিস অদিতির মা ওখানে যখন ফেস করলো, তখন তিনি প্রচন্ড ভয় পেলেন, এবং তিনি তখন প্রায় মানে দোয়া পড়তে থাকতেন সব সময় যখন চলাফেরা করতেন। এবং তার তো কিছু আসলে আগের কিছু এরকম প্যারানর্মাল কিছু এক্সপিরিয়েন্স ছিল যেগুলো হতো, এর জন্য তিনি অনেক ভয় পেতেন। তো অদিতির মায়ের সাথে থার্ড যে ইনসিডেন্টটা হয় ওই বাসায়, তার নানু বাসায়, সেটা হচ্ছে ওই বাড়িতে 3টা বাথরুম ছিল। 3টা বাথরুমের মধ্যে একটা ছিল দোতলায়, একটা হচ্ছে নিচতলায়, আর একটা ছিল একটু সামনে। নিচতলায় নেমেই মানে সিঁড়িতে নামলে একটু সামনে পড়ে ওইটা, এবং সেটা একটু কম ইউজ করতো সবাই। তো অদিতির মা যেহেতু তিনি ছোট বাচ্চা নিয়ে চলাফেরা করতেন, তিনি চাইতেন যে তিনি একটু অ্যালপ থাকতে এবং সব মানে একটু ক্লিনার বাথরুমটা বা যেটা মানুষ কম ইউজ করে সেটাকে ইউজ করতে। তো তিনি ওইটাই প্রেফার করতেন। তো একদিন রাতে, তখন রাত এরকম 1টা-1:30 বেজে গেছে, তো তিনি মানে চাইলেন যে তিনি একটু রেস্টরুমে যাবেন। তো তিনি যাবেন, চিন্তা করলেন যে তিনি কি ওপরেরটাই যাবেন, বা সামহাও উনি চিন্তা করলেন আমি বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নেমে যাই, সামনেই তো সিঁড়ির ওই পাশেই তো বাথরুমটা। তো তিনি নেমে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন, নেমে আস্তে করে তার কিন্তু তখন আর খেয়াল নেই যে ভয়ের ব্যাপারটা হঠাৎ করে তিনি মনে করতে পারছেন না, বা তার হয়তো মনেই ছিল না। তো তিনি যখন সিঁড়ি দিয়ে নামছেন, সিঁড়িতে তখন একটা লাল বাল্ব জ্বলছে আর কি, ফিলামেন্টাল লাইট যখন যে ছিল সে সময়কার সেই বাল্ব জ্বলছে, এবং সেটা সম্ভবত খুব অল্প পাওয়ারের, 40 পাওয়ারের, কারণ সে বলেছে খুব অল্প আলোর একটা বাল্ব জ্বলছে সেখানে। তো অদিতির আম্মু উনি নামলেন, নেমে সিঁড়ি দিয়ে নামছেন। উনি যখন নাকি প্রথম সিঁড়িটা ক্রস করে ফার্স্ট ল্যান্ডিংয়ে আসলেন, তখন উনি ওটা শব্দ পেলেন তার পেছনে, খসখস, কাপড়ের খসখস শব্দ। মানে মানুষ যদি মার দেয়া কাপড় পরে, শাড়ি পরে কোনো মহিলা, এবং সে যদি হাঁটা চলা করে যেরকম একটা শব্দ হয় সেরকম, এবং তার সাথে বেশ গয়নার শব্দ আসছে, মানে তিনি হয়তো হাতে চুড়ি পরা বা সামথিং এরকম গয়নার শব্দ। অদিতির আম্মুর আর সাহস হয় না পেছন ফিরে তাকানোর, যে পেছনে কি আছে। তিনি ফিল করতে পারলেন যে তার পেছনে কোনো একজন মানুষ আসছে এবং কোনো মহিলা আসছে, এবং তিনি তার উপস্থিতি বুঝতে পারলেন। তো তিনি আর তখন ওয়েট করেনি, তিনি ঝেড়ে দৌড় দিলেন, দৌড় দিয়ে নিচে চলে গেলেন, যে অদিতির মামা থাকতো, বড় মামা নিচতলায়, সেখানে গেট নক শুরু করলেন, জোরে জোরে গেট নক শুরু করলেন। তো তারা মানে এত জোরে গেট নক, এত জোরে হইচই করে গেট নক শুনে তারা গেট খুললেন এবং তারা বেরিয়ে আসলেন। কি হলো? তো তিনি বললেন যে এরকম 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 ব্যাপার।
তো তার মামা মামি সবাই বলল যে আসলে তুমি ভয় পেও না, এসে তোমার তো উচিত ছিল যে তোমার আম্মাকে ডেকে তারপরে তুমি রেস্টরুমে যেতে, এসে যাই হোক। তো ওনাকে বোঝায় এবং এরপর থেকে বেশ তাকে দোয়া পড়ে থাকতে বলে এবং ব্যাপারটা নিয়ে তাকে বলে যে তুমি এটা নিয়ে আর এরকম ভাবে তুমি চলাফেরা করো না, দোয়া পড়ে থাকবা, অনেক কিছু বোঝায় তাকে। তো অদিতির আম্মু মোটামুটি কেয়ারফুল হয়। তো ওনার সাথে আরো নাকি অনেক কিছু ঘটেছে, সেগুলো ওনার এই ইনসিডেন্টগুলোই অদিতি বলেছে। এবং এরপরে যে ইনসিডেন্টটা আসে, সেই ইনসিডেন্টটা ঘটে হচ্ছে অদিতির বড় মামার সাথে একটা ঘটে। অদিতির বড় মামা যেটা করে, ওই বাড়িতে নাকি মানুষের ডাবল দেখা যেত, মানে একজন মানুষকে এক এক জায়গায় দেখা যেত। এটা কিন্তু আপনারা অনেক কাহিনীতেই শুনেছেন এরকম কাহিনী, এটা কিন্তু আছে, আমি নিজেও শুনেছি এবং এটা এই বাড়িতেও হয়েছে। অদিতির বড় মামা একদিন বাজারে যাবেন এবং তিনি বাজারে যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য ডিসাইড করে উনি বাসায় কথাবার্তা বলে উনি বেরিয়ে যাচ্ছেন পেছনের বারান্দা দিয়ে, পেছনের যে দরজাটা দিয়ে বেরিয়ে উনি চাচ্ছেন যে পেছন দিয়ে ঘুরে তারপর বেরিয়ে যাবেন ওদিকে। তো তিনি যখন গেট খুলে বেরোলেন তখন দেখেন ওই গেটের পাশে একটা ছোট্ট একটা জায়গা ছিল, বসার মহিলারা বসতো মাঝে মাঝে। তো দেখলো সেইখানে তার ছেলে বসে আছে। তো তিনি তার ছেলের দিকে তাকালেন, ছেলেও তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বললো না। তখন কিন্তু খুব সকাল, তার ছেলে তার দিকে তাকে একটা হাসি দিল, হেসে দিল, মানে মুখ খুলে হেসে দিল এবং তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন এই অ্যাবনর্মাল অ্যাক্টের জন্য, কিন্তু তখনই তার মনে পড়লো যারা বাজারে ব্যাগই তো নিয়ে নেই হাতে, কারণ তখন কিন্তু মানুষ বাজারে ব্যাগ ক্যারি করতো। তো তিনি তাড়াতাড়ি আবার ভেতরে ঢুকে গেলেন। তো তিনি যখন ভেতরে ঢুকে গেছেন বাজারের ব্যাগের জন্য, ভেতরে যেয়ে দেখলেন যে তার বাসার আরো দু একজনের সাথে তার ছেলে ওখানে বসে এই টেবিলে বসা। তো এটা দেখে উনি কিন্তু বেশ হকচকিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আসলে ব্যাপারটা কি ঘটলো। তিনি দ্রুত আবার চলে আসলেন, গেট খুললেন, কেউ নাই বাইরে। তো ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি বাইরে গেছিলে একটু আগে? বলে কি না, আমি তো বাইরে ছিলাম না, আমি তো এখানেই বসা। তো এটা ছিল তার বড় মামার সাথে একটা ঘটা জিনিস। আর তার ছোট মামা যেটা হতো, তার ছোট মামার সাথে 2 দিন ঘটেছে। তার ছোট মামা দোতলার একটা রুমে থাকতো আর কি, ঘুমাতো। তো সেখানে তিনি একদিন এরকম শুয়েছিলেন দুপুর তখন গড়িয়ে গেছে। আসলে সময়টা খুব একটা ভালো না, কিন্তু আসলে মানে একটা সময় আছে যে সময়টা দুপুরের পরের একটা সময়, এটা খুব খুব মানে একটা বাজে সময়। অনেকেই এটা বলে আর কি, অনেকেই বলে এই সময়টা ঘুমাতেও হয় না। হ্যাঁ, এই সময়টা আসলে ঘুমাতেও হয় না। তো তার সেই ছোট মামা ঘুমিয়েছিল, হঠাৎ করে তার কেমন ফুটখাট শব্দে ঘুম ভাঙে। তো ঘুম যখন ভাঙে তখন সে হঠাৎ করে খেয়াল করে তার যে জানালার কাছে একটা বানরের মতো, মানে আকৃতিটা বানরের মতো কিন্তু মানুষ, আকৃতিটা বানরের মতো দাঁড়িয়ে আছে জানালার কাছে। তো তিনি প্রচন্ড ভয় যেটা করেন, হাতের কাছে উনি কিছুই পান না, ওনার পাশে একটা স্যান্ডেল ছিল ওনার ভাইয়ের কাছে, উনি স্যান্ডেলটা নিয়ে ছুঁড়ে মারেন ওটার গায়ে। তো স্যান্ডেলটা ছুঁড়ে মারার পরে দেখে যে সেটা ভ্যানিশ হয়ে যায়, বাতাসে মিলিয়ে যায় এবং তিনি প্রচন্ড ভয় পান এবং তারপর থেকে উনি বাসায় দোয়া পড়ে থাকেন সবসময়। তো যাই হোক, এই ছিল হচ্ছে অদিতির শেয়ার করা কাহিনী তার নানা বাড়ি সম্পর্কে, এবং অনেকগুলো ইনসিডেন্ট সে দিয়েছে এবং ইনসিডেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার কাছে একটু সারপ্রাইজিং একটা জিনিস লেগেছে, এত কিছুর পরেও অদিতির নানা বাড়িটা বন্ধ করলো না কেন। সাধারণত যাদের সাথে এসব হয় তারা বাড়ি বন্ধ করে দেয়, তো হয়তো উনি করেননি বা করেছে পরে, আই ডোন্ট নো। আপনাদের কাছে ভালো লাগলে জানাবেন। অদিতির কাহিনীটা আমি শেয়ার করলাম, আর অদিতি যিনি শেয়ার করেছেন তিনিও শুনেছেন কাহিনীটি। তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক
সে সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যিই ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। রাত তখন প্রায় 11:50। শ্মশানের পাশে পুরনো বটগাছ। গ্রামের লোকেরা বলে শ্মশানের ঠিক পাশের বটগাছটাই নাকি কিছু একটা বাসা বেঁধেছে, কারণ ওই গাছের নিচে নিয়ম করে মানুষের কণ্ঠস্বর শোনা যায়, কিন্তু সেখানে কাউকে কখনো দেখা যায় না। এক রাতে গ্রামের গৃহস্থ করিম কাজ শেষে ওই পথ ধরে বাড়ি ফিরছিল। চাঁদের আলো নেই, ঘন কুয়াশা, চারপাশটা নিস্তব্ধ ছিল। করিম গাছের কাছে আসতেই শুনল, এদিকে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। করিমের ভয়ে পুরো শরীর কেঁপে উঠল। করিম ভাবল হয়তো কোনো একজন মানুষ, কিন্তু আলো ফেলতেই দেখা গেল বট গাছের নিচে একটা লম্বা ছায়া দুলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছায়াটা দুলছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো একটুও নড়ছে না। সে ভয় পেয়ে দ্রুত হাঁটতে গেল। ঠিক তখনই থামো, এরকম কণ্ঠস্বর এবার রেগে গেল। মাটি কেঁপে উঠল হালকা করে। করিম পিছনে তাকাতে না চাইলেও কণ্ঠস্বর আবার ভেসে এলো, তোমাকে কিছু দেখাতে চাই। করিম ঘুরে দেখল বট গাছের ডালের সাথে লটকে থাকা ছায়াটা ধীরে ধীরে নিচে নামছে, কিন্তু গাছের ডাল বা ছাল কিছুই নড়ছে না, শুধু ছায়াটাই নড়ছে। নিচে নামতে দেখা গেল ছায়ার ভেতর দিয়ে আলো যাচ্ছে, মানে সে আসলে কিছু নয়, বরং জীবন্ত ছায়া। করিম, তোমাকে ডাকছি, এতদিন পরে তোমাকে কাছে পেলাম করিম। এমনটা যখন শুনল, ছায়ার মুখ থেকে করিমের বুক ধকধক করতে লাগলো। এই নামটা তো ছায়া জানবে কিভাবে? সে দৌড় দিতে শুরু করলো, কিন্তু ছায়াটা তার সামনে আগেই চলে এলো। ঠিক রাস্তা আটকে দাঁড়ালো ছায়াটা। এবার ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, কিন্তু মুখ নেই, মুখের জায়গায় কেবল গভীর কালো গাভর। করিম পেছনে ফিরতেই ভয়ে স্তব্ধ হয়ে গেল। গাছের পাতাগুলো একসাথে নড়তে লাগলো, আর প্রতিটা পাতার দিক থেকেই মানুষের চাপা কণ্ঠ শুনছে করিম। না, ইত্যাদি, বাঁচাও, আমাকে নামাও, খুব ঠান্ডা এখানে, ইত্যাদি। যেন বহু মৃত মানুষ এই গাছটাতে আটকে আছে। করিম কানে হাত দিল, তবুও যেন শব্দ কমছেই না। ছায়াটার ডান হাত ধীরে ধীরে করিমের কাঁধে পড়ল। স্পর্শটা বরফের মতো ঠান্ডা, মৃত মানুষের মতো ঠান্ডা। করিমের পা অসাড় হয়ে গেল। ছায়া বলল, আমিও ওদের একজন, আজ তোমাকেও গাছের সাথে বেঁধে রাখতে হবে। বটগাছের শিকড় ধীরে ধীরে নড়তে লাগলো, সাপের মতো এগিয়ে আসছে করিমের দিকে। সে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও আমাকে। এক মুহূর্তে সব শব্দ থেমে গেল, ছায়া মিলিয়ে গেল কুয়াশার সাথে, বটগাছের পাতাও স্থির হয়ে গেল। করিম নিজেকে রাস্তার ওপর পেল, চারদিকে কোনো শব্দ নেই, মাটিতে পড়ে আছে তার স্যান্ডেল, আর পায়ের কাছে ছাপ, 3টা লম্বা বাঁক আঙুলের মতো চিহ্ন। সকালে কিছু লোক বটগাছের নিচে গেল, সেখানে গিয়ে দেখলো গাছের ছালের উপর 2টি নতুন নখের দাগ, যেমনটা মৃত্যু মানুষের নখের দাগ হয়ে থাকে, আর নিচে লেখা, সে ফিরবে অতি শীঘ্রই। করিম আজও রাতে এই পথ দিয়ে যায় না, কারণ মাঝে মধ্যে একই কণ্ঠস্বর ভেসে আসে এবং বলে যে, হে করিম,
আমার সাথে তোমার আবার দেখা হবে। একদিন রাত 2:16 করিম জানালায় প্রথম শব্দ। ছায়ার ঘটনার পর করিম বাড়িতে এসে দরজা বন্ধ করলো। নিজের ঘরে বসে কাঁপছিল, মনে হচ্ছিল ঘরে কেউ একজন রয়েছে। ঠিক তখনই জানালায় খুব ধীরে মৃদু শব্দ, টক টক ধাক্কার শব্দ। করিম ভেবে নিল বাতাস, কিন্তু জানালার পর্দা একটুও নড়ছে না। ঘরের ভেতরে হাওয়া পর্যন্ত ভারী। দ্বিতীয়বার শব্দ হলো, কিন্তু এবার শব্দ যেন ভেতর থেকে আসছে। করিম ঘামতে লাগলো। সে পর্দা আস্তে সরাতেই বাইরের অন্ধকারে একটা লম্বা ছায়া দেখতে পেল। ছায়াটা মানুষের মতো নয়, একটু কুঁজো, হাত লম্বা, মাথা নিচু দিকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ঘরে আলো প্রতিফলনে করিম দেখল ছায়াটা জানালার গ্রিলের ভেতর ঢুকে আসছে, যেন কোনো বাধাই নেই। করিম দ্রুত পিছিয়ে গেল। ছায়াটা ফিসফিস করে বলল, আমার কথা এখনো শেষ হয়নি করিম। হঠাৎ পুরো বাড়িটা ঠান্ডা হয়ে গেল, যেন শীতল কুয়াশা ঘর ভরছে। রুমের দরজা বন্ধ টকটক করে আপনি আপনি লক হয়ে গেল। অন্য রুমের দরজাগুলো ধীরে ধীরে ঠাস ঠাস করে বন্ধ হতে লাগলো। করিম বুঝলো এটা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? ছায়া বলল, আমি একা না, আর যাদের দেখেছিলে গাছে তারা এখন এখানে তোমার ঘরে। করিম বিছানার উপর উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ নিচ থেকে, বাঁচাও, আমাকে টেনে নিয়ে গেছে, এমন কণ্ঠস্বর কেন যেন কেউ বিছানার নিচে বন্দি অবস্থায় তার কানে ভেসে এলো। বলছে, ওরা আমাকে টানছে, যেমন তোমাকেও ডেকেছে ওরা। করিম বিছানা সরাতে চাইতেই নিচ থেকে একজোড়া কালো হাত বের হয়ে এলো। জ্বলন্ত ছায়ের মতো হাত, চামড়া নেই, শুধু পুরা হাড়ের মতো রং। করিম দৌড় দিল দরজার দিকে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে বট গাছের ছায়া, কিন্তু এবার মুখের ভেতর কালো ঘাবের মতো দুটি জ্বলন্ত বিন্দু চলছে। সে বলল, তোমার ছায়াটা আমি নিয়েছি, এখন তোমাকেও নিতে চাই করিম। করিম তাকিয়ে দেখল মেঝেতে তার কোনো ছায়া নেই। মানুষের শরীর আলোতে ছায়া ফেলে, কিন্তু তারটি নেই, অর্থাৎ ছায়াটা ওরা ছায়া চুরি করেছে। বলা হয়, যার ছায়া নেই তার আত্মাও দুর্বল হয়ে পড়ে। করিমের মাথা ভারী হতে লাগলো, শরীর ঠান্ডা। ঠিক তখনই সে দেখল ছায়াটা এগিয়ে আসছে, তার নিজের চুরি করা ছায়াটাকে নিয়ে। ছায়াটা তারই আকৃতির, কিন্তু বিকৃত, লম্বা হাত, বড় চোখ, কিন্তু কোনো মুখ নেই। সে ছায়া বলল, এবার তুমি আমার জায়গায় নেবে। করিম চিৎকার করে বলল, না। ঠিক তারপর থেকে করিম অস্বাভাবিক হয়ে পড়ে, যা কখনো আর স্বাভাবিক হতে ফেরেনি। এই ছিল করিমের ঘটনা। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশ করতে মানা করেছেন দেখে আমি তা গোপন রাখছি। তো আমি তার ছদ্মনাম দিচ্ছি রাকিব। তো রাকিব ভাই বেশ কয়েক বছর আগের থেকেই ওনার বেশ কয়েকটা জিনের সাথে খুব ভালো পরিচয় ছিল, এবং সেই জিনগুলোর মাধ্যমে তিনি বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে থাকতেন। ওনার যে নিকট আত্মীয় স্বজন ছিল বা নিকট বন্ধুবান্ধব ছিল, সেই বন্ধুবান্ধবরা যদি কখনো বিপদ আপদে পড়তো, তিনি সেই জিনের মাধ্যমে সমস্যার সমাধানগুলো করে থাকার চেষ্টা করতেন। তো এরকম একটা ঘটনা ওনার জীবনে ঘটে, যেটা উনি আমাকে শেয়ার করেছেন। 2019 সালের 20 সেপ্টেম্বর সেই ঘটনার সূত্রপাত ঘটে। সেদিন তিনি ক্লাসে ছিলেন, ক্লাস করছিলেন। তো উনি খেয়াল করে যে ওনার মোবাইলে ওনার এক বড় ভাই অনেকবার ফোন দিচ্ছিল। তো উনি ক্লাস শেষ করার পর সেই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তো সেই বড় ভাই বলতেছে যে, রাকিব, তুমি যেখানে থাকো একটু আমার সাথে বিকেলে দেখা করো, আমার এক কাজিন এরকম খুব সমস্যায় পড়ছে,
তোরা একটু ওইটা নিয়ে একটু কাজ করতে হবে, তুমি আসো। তো রাকিব ভাই সেই বড় ভাইয়ের সাথে দেখা করতে যায় এবং বড় ভাই বলে যে ঠিক আছে চলো আমরা একটু মালিবাগের দিকে যাই, আমার সেই কাজিনের বাসা মালিবাগ। তো যাওয়ার পথে সেই বড় ভাই বলতেছে রাকিব ভাইকে যে দেখো সমস্যাটা হচ্ছে আমার কাজিন গত 1 সপ্তাহ আগে ও যখন বাসায় ফিরে তো ওর মাঝে বেশ কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায় এবং যেটা এখনও বিদ্যমান আছে, এই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। তো রাকিব ভাই বলতেছে যে কী ধরনের সমস্যা হয়েছে বলেন শুনি। তখন সেই ভাইয়া বলতেছে যে আমার কাজিন এরকম সে বাসায় আসার পর থেকে ও কাঁচা মাংস খাওয়া শুরু করছে এবং ফ্রিজ থেকে খুলেই সে কাঁচা মাংস খাওয়া শুরু করছে। তো এটা ওর আব্বা আম্মা দেখে ও খুব বকাবকি করে, তারপর ও থামতেছিল না, ও শুধু জোরে জোরে হাসতেছিল। তারপরে রাতে যখন ও খেতে যাবে ও দেখা যাচ্ছে যে একাই অনেকজনের খাবার একসাথে খেয়ে ফেলতেছে এবং ঠিক সেই রাতেই নাকি যেদিন থেকে সমস্যা শুরু হয় সেই রাতেই নাকি ওর বাসায় ওর রুমে গিয়ে ও হাত পা কাটাকাটি শুরু করতেছে। তো এটা বলার পর রাকিব ভাই উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা বাসায় যাই, গিয়ে দেখি কি সমস্যা, তারপরে বাকি কি করা যায় দেখি। তো রাকিব ভাই ওনার একটা গুণ ছিল যে কোনো বাসায় যদি কোনো খারাপ বা বদ নজর থাকতো উনি নাকি আগেই বুঝতে পারতো। তো উনি যখন এরকম মালিবাগে ওই সেই বড় ভাইয়ের কাজিনী বাসায় ঢুকতে যাবে, বাসাটা উনি বর্ণনা দেয় এভাবে যে একতলা একটা বাসা এবং দেখেই বোঝা যাচ্ছিল যে 3-4টা বা 5টা রুমে সেই বাসাটার মধ্যে আছে। তো রাকিব ভাই গেটে ঢুকতেই উনি ফিল করতেছে যে ছাদের থেকে ওনাকে কেউ দেখতেছে। এটা নাকি ছিল বিকেলের কিছু মানে বিকেল এবং মাগরিবের আগ মুহূর্তে এরকম একটা সময়। তো উনি রাকিব ভাই উপরে তাকায় উনি ফিল করলো যে কেউ মানে চলে গেল ছাদ থেকে। যাই হোক উনি সেই বাসায় রুমে ঢুকবে, তো ঢুকার পর উনি যখন বাসার মেন গেট দিয়ে ঢুকবে মানে বাসায় ঢুকতেছে, তো ঢুকেছিল করিডোর পর থেকে বিভিন্ন রুম 1টা 2টা 3টা এরকম 4টা রুম ভাগ করা। তো প্রথম রুমটা থেকে উনি একটা বাজে গন্ধ পাচ্ছিল। তো এবং বাজে গন্ধ পাওয়ার পর উনি ওনার বড় ভাইকে বলতেছে যে ভাইয়া এই রুমটা একটু খুলেন দেখি। তো সেই বড় ভাইয়ের কাজের নাম ছিল রাফসান। তো রাকিব ভাই যখন দরজাটা খুলে দেখতেছে যে রাফসান সে ঠিক আবার সেই কাঁচা মাংস কোত্থেকে জানি সে নিয়ে আসছে, সে খেতে যাবে এমন টাইমে রাকিব ভাইকে দেখি সে উল্টাপাল্টা বকাবকি শুরু করছে এবং রাকিব ভাই দেখতেছে যে চেহারাটা দেখি নাকি বোঝা যাচ্ছিল যে ছেলেটাকে খারাপ কিছু আসর করছে। তো রাকিব ভাই ভদ্রভাবে ভালোভাবে জিজ্ঞেস করতেছিল যে আপনি কে। তখন সেই রাফসানের উপর ভর করে থাকা সেই জিনটা বলতেছে আমি যেই হই তুই কে এটা আমি ভালোভাবেই জানি। তখন রাকিব ভাই বলতেছে আমি কে বলেন তো। তখন রাকিব ভাই দাদার নাম নিয়ে বলতেছে যে তুই অমুকের নাতি। তো এটা বলার পর রাকিব ভাই মানে কিছুটা বোঝা যায় যে না আসলেই খারাপ কিছু ছেলেটাকে ভর করছে। তো তখন তিনি আস্তে করে রুমটা থেকে বের হয়ে যায় এবং সেই বড় ভাইকে বলতেছে যে ভাইয়া আমি আজকে না হলে চলে যাই, আমি কালকে এরকম আসবো, সমস্যা নাই। তো তখন রাকিব ভাই উনি বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে উনি এশার নামাজের পরে ওনার যে জিনগুলোর সাথে ভালো খাতির ছিল এরকম 3টা জিনকে উনি ডাকে এবং সেই জিনগুলোকে এরকম ঘটনাটা বলে যেরকম একটা বাসায় গেছিলাম, ছেলেটার নাম এরকম, ওর বাবার নাম এরকম, তো এরকম জায়গাটা থাকে, ওদের এক সমস্যা হচ্ছে, কী করা যায় বলো। তখন একটা জিন বলতেছিল যে আসলে সমস্যাটা হচ্ছে যে হিংসা মানুষকে পশু বানায় ফেলে। তো এই ছেলেটাকে কোনো একটা হিংসার কারণে এরকম ট্র্যাপে ফেলানো হয়েছে। তখন জিনটা পুরোটা বিস্তারিত ঘটনা বলতেছে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে রাফসানের সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, সেই মেয়েটার নাম রিমা। তো সেই রিমার সাথে খুব ভালোই সম্পর্ক, কিন্তু রিমারই এক বন্ধু আছে লিমন, এবং সেই ছেলেটা রাফসানেরও ভালো বন্ধু, সেই রিমাকে খুব পছন্দ করতো এবং রাফসান রিমার আগে ফেরার আগে সেই লিমন ছেলেটা রিমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু রিমা এটা রিজেক্ট করে দেয়। এই জন্য সে রাফসানের সাথে যত সম্পর্ক হয়ে গেছে এবং সেই লিমন এই রাফসানকে উদ্দেশ্য করে খুব বাজেভাবে তাবিজ টোনা করছে। আর এই তাবিজ টোনাটা করা হয়েছে এটা কুমিল্লার কোনো এক মহিলা তান্ত্রিককে পিশাচের মাধ্যমে তাবিজটা করানো হয়েছে। যাই হোক তখন সেই জিন যখন এই কথা বলে মানে তখন সে জিন বলতেছে এই রাকিব ভাইকে যে এক কাজ করো, তুমি কালকে রোজা রাখবা এবং একটা বোতলে পানি নিয়ে যাবা এবং সেই রাফসানের বাসায় গিয়ে রোজাটা ভাঙবা এবং বোতলে পানি তুমি রোজা ভাঙার পর এক গ্লাসে রেখে দিবে এবং সেই গ্লাসের মধ্যে কিছু ঝাড়ফুঁক দিয়ে তোমাকে কিছু কাজ করতে হবে, তুমি যাও ওই বাসায় যাও। আর কিছু রিচুয়ালের কথা বলে যেগুলো ওই বাসায় এই কাজগুলো করতে বলে। যাই হোক পরের দিন উনি তো রোজা রাকিব ভাই রোজা রেখে ওই বাসায় যায়, পানি নিয়ে যাওয়ার সময় সেই জিনের কথা অনুযায়ী। তো উনি মাগরিবের ঠিক আগ মুহূর্তেই যাওয়ার পর সেই
রাফসান যে রুমে থাকে সেই রুমে রাফসানের আব্বা এবং আশেপাশে মানে 2-1 মুরব্বী ছিল, ওনাদেরকে নিয়ে রুমে বসে। তো রুমটাকে উনি আগে গিয়ে অন্ধকার করে ফেলতে পারলো এবং উনি ওনার রিচুয়ালগুলো পালন করে। তো পালন করার পর রাফসান ভাই উনি তো দেখতেই ছিল এগুলো এবং ওনার সাথে থেকে ওনার উপর যে খারাপ জিনটা ছিল সে এসে পড়ে কিছুক্ষণের মধ্যেই। তো সবার সামনেই সে রাকিব ভাই জিজ্ঞেস করতেছে রাফসানের উপর ভর করা জিনটাকে, বলতেছে যে আসলে তুমি কে? তখন সে জিনটা বলতেছে আমি মহারানী। তখন বুঝে যায় রাকিব ভাই যেটা আসলে মহিলা জিন এবং জিজ্ঞেস করে যে তোমাকে কে পাঠাইছে, তুমি কেন এখানে আসছো? তখন সে বলে যে আমাকে শিখা পাঠাইছে। শিখা হচ্ছিল সেই মহিলাটা, যে সেই মহিলার তান্ত্রিক যার কাছে লিমন উনি গিয়েছিল। যাই হোক, সেই জিনটা বলতেছে আমাকে শিখা পাঠাইছে, 3টা পাঠা বলির মাধ্যমে আমাকে এখানে পাঠানো হয় এবং আমি ওকে ছেড়ে যেতে পারবো না। তো বলতেছে যে কেন, তোমাকে কিভাবে মানে কি করছে যে তুমি ছেড়ে যেতে পারবে না? তখন বলতেছে সেই মহিলা মহারানী জিনটা বলতেছে যে পাঠা বলি আমাকে দেওয়া হয়েছে, আমাকে একটা কথা দেওয়া হয়েছে যে ওরা আমার পাঠার বিনিময়ে ওদের ওই শিখা তান্ত্রিকটা বলছে যে রাফসানকে একবার শেষ করে দিতে। তো যাই হোক, তো এটা বলার পরে যেটা হয় যে সেই অনেকবার রিকোয়েস্ট করতেছিল রাফসানকে যাতে ছেড়ে যায়। রাকিব ভাই অনেকবার রিকোয়েস্ট করছিল কিন্তু আসলে এটা জিনটা কোনোভাবেই সেই কথা শুনতেছিল না। তখন একটা পর্যায়ে সেই জিনটা নিজের থেকেই সব কিছু বলে দেয়। ওই আগের দিন রাকিব ওনার ব্যক্তিগত জিনের মাধ্যমে যেটা শুনছিল সেই কথাগুলোই সেই মহারানী জিনটা সব বলে দিচ্ছিল। তো একটা পর্যায়ে এরকম যখন বলছে তখন রাকিব ভাই বলে দেখো তুমি যে কাজগুলো করতেছো এটা কিন্তু আমি সূরার মাধ্যমে বা আমলের মাধ্যমে তোমাকে আমি শেষ করে দিতে পারবো, সেই বদজিনটাকে বলতেছে। তো বদজিনটাকে এরকম ভয় দেখানোর পরে সে বলতেছে ঠিক আছে আমি এক শর্তে যাব, তবে এখানে বেশ কিছু আলামত আছে, এই রাফসানের আলমারির পিছনে সেই আলামতগুলো সরাই ফেলেন, তাহলে দেখবেন যে আমি এখান থেকে চলে গেছি। তখন ঠিকই রাফসানের আলমারির পিছনে বেশ কিছু আলামত পায়। একটা পুটলির মধ্যে রাফসানের নখ, কাপড় এবং ব্যক্তিগত কিছু ছোটোখাটো জিনিস পায় যেগুলো দিয়ে তাবিজ করা হয়েছিল এবং এটার সঙ্গে সঙ্গে রাকিব ভাই পাওয়ার সঙ্গে সঙ্গে এটা উনি সরাই ফেলে এবং ঠিকই কিছুক্ষণের মধ্যে রাফসান ভাই অজ্ঞান হয়ে যায় এবং দেখতেছে উনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গেছে। এবং রাকিব ভাই উনি রোজাটা ভাঙেন এবং ওনার 1 গ্লাস পানি রেখে দিয়েছিল, যাতে ঝাড়ফুঁক দিয়ে উনি রাফসান ভাইয়ের গায়ে অনেকক্ষণ পানি ছিটায় এবং কিছুক্ষণের মধ্যে রাফসান ভাই মানে সম্পূর্ণ আগের মতো কথাবার্তা বলা শুরু করেন। তারপর তো রাকিব ভাই এসেই পড়ে। তো রাকিব ভাই বলে যে ভাই আমি এসে পড়ার 4-5 দিন পর রাফসান ভাই আমাকে ফোন দেয় এবং খুব ভালোভাবে আমার সাথে হ্যালো করতেছিল এবং বলে যে ভাইয়া আপনি কি করছেন আমি বলতে পারবো না, কিন্তু লিমন যে ছেলেটা আমারকে তাবিজ করছিল সে একটা অ্যাক্সিডেন্ট করে ওর খুব বাজে অবস্থা, তো এটাই আপনাকে জানানোর জন্য ফোনটা দিছি। তো রাকিব ভাই আমাকে বলে যে ভাই আমি তো অনেক কেস মাঝে মাঝে হ্যান্ডেল করি নিকট আত্মীয় বা বন্ধুবান্ধবের মধ্যে, তো এটা একটা ঘটনা ছিল যেটা আমি ভালো লেগেছে দেখে আপনাদের কাছে শেয়ার করেছি। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ভয়ঙ্কর ঘটনাগুলো উপস্থাপন করছি, এই ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। লিসেনার্স, আমরা চাই প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম নতুন নতুন সকল ভয়ঙ্কর হরর ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করব। লিসেনার্স, আপনারা কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো দেখছেন, কে কোথা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ঘটনাই প্রতিদিন রাত 10টায় আপলোড করে যাচ্ছি এবং আপনারা যারা আমাদের ঘটনাগুলো খুব বেশি পছন্দ করছেন তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে এবং কি ধরনের ঘটনা আপনারা ভালোবাসেন বা কি ধরনের ঘটনা আপনারা চাচ্ছেন। লিসেনার্স, আমরা চাই আজকে এতদূর পর্যন্তই কথা বলি এবং আরো কিছু কথা ছিল যেগুলো না বললে না আমি বলি। শোনেন, আমাদের অডিয়েন্স যারা আছে, কিছু অডিয়েন্সরা এত ঘটনা দেয়, তাই এগুলো ChatGPT থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘটনাগুলো নিয়ে আমাদেরকে দেয়। আমরা চাই আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, বাস্তব ঘটনাগুলো আমাদেরকে দেবেন। আপনাদের সাথে ঘটে যাওয়া সকল রিয়েল ঘটনাগুলো যদি চান আপনারা নিজের মুখে আমাদেরকে বলতে পারেন। আমরা চাই সর্বদাই আমাদের অডিয়েন্স যারা, তারা কি ধরনের কন্টেন্ট চাই, কেমন কন্টেন্ট চাই সেটা কিন্তু আমি জানি। এই জন্য আমি বলি আপনারা আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদেরকে ভয়েস মেল করতে ভুলবেন না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে এই কথা বলে। আপনারা বেশি বেশি করে মেইল করুন, ভয়েস মেইল করুন, বাস্তব ঘটনাগুলো করলে ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।